ভালোবাসা একটি 4 অক্ষরের বিশাল অর্থবহ তাজা অনুভূতির রাজ্য। এই অনুভূতিকে কখনো কখনো বিশ্লেষণ করে হাজারটা রূপ দান করা যায়। প্রেম, প্রণয়, মোহ, ঘোর, আসক্তি, আরও কত কি। আবার কারো কাছে এটি সঙ্গীন প্রণয় আসক্তি। ভালোবাসার বিশ্লেষণ যেমন সবার কাছে এক নয়, তেমনই সবার ভালোবাসার ধরনটাও ঠিক একরকম নয়। কিছু মানুষের ভালোবাসা সদ্য ফোটা ভৃঙ্গরাজ্য পুষ্পের ন্যায় আকর্ষণীয় আর সুরভিত। তাদের হৃদয়ের আদ্যপান্ত মিলনে ঈর্ষান্বিত হয়ে কত প্রশংসাই না করে মানুষ। অলিতে গলিতে বন্ধু মহল থেকে শুরু করে পাড়ার চায়ের আড্ডা পর্যন্ত তাদের নিয়ে চলে দিনভর আলোচনার বহর। কি করে তৈরি হলো এমন যুগল, এত রাজ্যটক? কোনোদিন কি ভাঙবে না? আরও কত কি। অন্যদিকে এই পুষ্প রেণুর মতো ভালোবাসার বিপরীতে যে শুধুই ঘৃণার বসবাস, তেমনটা নয়। ওই যে বললাম, ভালোবাসারও ধরন হয়। কেউ কেউ এসব গাদ বাঁধা ভালোবাসার নিয়মে গা ভাসাতে পারে না কোনো কারণেই। খালি মুখে ভালোবাসি কথাটা উচ্চারণ করাটাও যেমন হিমালয় জয় করার মতো অ্যাডভেঞ্চার আর থ্রিলিং তাদের কাছে। তাই সেসব কিন্তুওয়ালা মানুষগুলোর ভালোবাসা প্রকাশের ধরনটাও হয় কিছুটা ভিন্ন রকম, যেখানে অনুভূতি প্রকাশের থেকে আদায় করার স্পৃহাটাই বেশি কাজ করে। সেই আদায় করার ধরনটা যেমনই হোক, জোর করে কিংবা তার থেকেও কোনো কুৎসিত পন্থায়। কারো কাছে যে ভালোবাসা বিষাক্ত, তো কারো কাছে অসুস্থ। কারো মতে এ আবার কেমন ভালোবাসা? এটা কোনো কালেই ভালোবাসা নয়, নিছকই আসক্তি, ভয়ানক আসক্তি। আবার ইসরে পোকা ডার্ক রোমান্স দেখে দেখে ফরেন এই কালচারে বেড়ে ওঠা অষ্টাদশীদের কাছে ইটস কল্ড ডেঞ্জারাস লাভ। এত এত বিশ্লেষণ আর চর্চার বাহিরে গিয়ে আরও এক ধরনের অনুভূতি রয়েছে। এটা অনেকটা একপাক্ষিক ভালোবাসা বা ওয়ান সাইড লাভ। হৃদয়ের সুপ্ত অনুভূতির কথা তাকে না জানিয়েও কি সুন্দর দিন রাত অতিবাহিত করে দেওয়া যায় তাকে কল্পনায় ভালোবেসে। একটিবার চোখে দেখা দেখেও নরম হৃদয়টা পুলকিত হয়ে ওঠে মুহূর্তেই। ভালোবাসা টইটম্বুর হয়, ভরে ওঠে হৃদয়ের কানায় কানায়। ভার্সিটি ক্যাম্পাস থেকে শুরু করে বই আস্তরিত ফাঁকা লাইব্রেরির এক কোণের ছোট্ট টেবিলটায় সেই শ্যামপুরুষকে দেখার জন্য কত জায়গাতেই না ছুটে বেড়ায় বেপরোয়া সর্বনাশা মনটা। সেই সাথে পাল্লা দিয়ে ছোটে মনের অধিকারীর রক্ত মাংসের মানুষটাও। আপন মনকে অন্যজনের নিয়ন্ত্রণে ছেড়ে দিলে এই হয়। ক্যাম্পাসে এসে তাকে এক নজর না দেখা অবধি অশান্ত মনটা দমার নামই নেয় না। এই যেমন এই মুহূর্তটা, মনটা কেমন ঝিমিয়ে যাওয়া মরা বিকেলের ন্যায় শান্ত হয়ে আছে। উচ্ছ্বাস আকাঙ্ক্ষা সবকিছু দমে গিয়ে তৃষ্ণাত্ম চোখ জোড়া সবচেয়ে পছন্দের শ্যামপুরুষটিকে দেখতে ব্যস্ত। সেকেন্ড, মিনিট, ঘন্টা অতিবাহিত হয়, তবুও তাকে দেখে দেখে চোখ দুটো ক্লান্ত হয় না। কি আছে এই শ্যামপুরুষের মাঝে? আহামরি তো কিছু নেই। হলিউড কিংবা বলিউড হিরোদের মতো পেশিবহুল গৌরবর্ণও নয়। সিমসাম গড়নের শ্যামপুরুষে বেশ লম্বা চওড়া মানুষটা, আর সবচেয়ে সুন্দর তার হাসি। হাসির সাথে সাথে কি সুন্দর ঢেউ খেলে যায় টোল পড়া গাল দুটোতে। ফাঁকা লাইব্রেরিতে সবচেয়ে কর্নারের টেবিলটায় ঠিক মুখোমুখি হয়ে বসে আছে নিখিল ভাই। এটা বোধ হয় নিখিল ভাইয়ের পছন্দের জায়গা, ওই জন্যই তো প্রতিদিন এসে এখানটায় বসে বই পড়বে নাই বা কেন? ভার্সিটির তুখর ছাত্র নিখিল ভাই। ছাত্র আন্দোলন থেকে শুরু করে সমাবেশ কিংবা নির্বাচন, সব কিছুতেই নিখিল ভাইয়ের অগ্রাধিকার। সেই জের ধরে ভার্সিটি ভিপিও তিনি। এক নামে সবাই চেনে। তবে পড়াশোনার ক্ষেত্রে একটুও কম্প্রোমাইজ করেন না তিনি। এই যে এখনো বই পড়ছে, কানে হেডফোন গুঁজে বইয়ে মুখ ডুবিয়ে পাতার পর পাতা উল্টেই যাচ্ছে। এই সিনটা দেখতেও কিন্তু মারাত্মক লাগবে তো। এত কাছ থেকে নিখিল ভাইকে দেখার সুযোগ হয়নি কোনো কালেই তার। মনে হচ্ছে সময়টা এখানেই আটকে যাক। আজও লাইব্রেরিটা বেশ ফাঁকা, সিনিয়ররা তেমন কেউই নেই। এই সুযোগে নিখিল ভাইয়ের সাথে দু একটা কনভারসেশন এগালে ক্ষতি করি। নিখিল ভাই, এই যে নিখিল ভাই। টেবিলে টকটক করে সামান্য টোকা দিয়ে ডাকছে ওরু, তবুও নিখিল ভাইয়ের হেলদোল নেই কোনো।
একবার তাকালো না পর্যন্ত। আশ্চর্য, এভাবে উপেক্ষা করার কি হলো? ওর বুঝি খারাপ লাগে না? লজ্জা আর আত্মসম্মানের মাথা খেয়ে অরু আবারও ডাকলো তাকে, কিন্তু আবারও একই ঘটনা পুনরাবৃত্তি ঘটে। নিখিল ভাই কোনো রূপ সাড়া দিল না, বরং ওর দিকে না তাকিয়ে বাম হাত দিয়ে একটা ছোট্ট সাইজের অ্যালার্ম ঘড়ি এগিয়ে দিল ওকে, যেটা এই মুহূর্তে বাজ খাই আওয়াজ তুলে কানের 12টা বাজিয়ে দিচ্ছে। ইস, কি বিরক্তিকর! এটা কেন দিলেন নিখিল ভাই? এবারও নিখিল ভাই নিশ্চুপ, বরং অ্যালার্মের বিরক্তকর শব্দটা আরও দ্বিগুণ জোরে বাজিয়ে দিলেন তিনি। অ্যালার্মটা বিরক্তির আওয়াজ তুলে কর্ণকুহর ছাপিয়ে মস্তিষ্কে এসে লাগছে এবার। কানের পর্দা ছিঁড়ে যাওয়ার উপক্রম। না, আর নিতে পারল না ওরু। বিরক্তির চরম পর্যায়ে গিয়ে শব্দ করেই চেঁচিয়ে উঠল, এটা বন্ধ করুন নিখিল ভাই। উফ, আর সহ্য হচ্ছে না। এক পর্যায়ে গায়ের কমফোর্টারটা ছুঁড়ে ফেলে হন্তদন্ত হয়ে উঠে বসলো ওরু। ঘুমের ঘোর এখনো কাটেনি। চারদিকের পরিবেশ পরিস্থিতি বুঝে উঠতে একটু সময় লেগে গেল ওর। যখন বুঝে উঠল তখন প্রতিদিনের মতো প্যালেসের ন্যায় মাস্টার বেডরুমের কিং সাইজ বিছানায় নিজেকে আবিষ্কার করলো ওর। ঠোঁট কামড়ে একটা চাপা নিঃশ্বাস ছেড়ে ধীরে সুস্থে সময় নিয়ে নিজের হাঁটু অবধি লম্বা সিল্কি চুলগুলোকে মেসি বান করে বিছানা ছাড়লো। তারপর সবার আগে বন্ধ করলো বিরক্তকর অ্যালার্মটাকে। একে একে পুরাতন জানালা ভারী পর্দাগুলো সরিয়ে রুমটাকে আলোকিত করে বসে পড়লো ল্যাপটপ নিয়ে। তারপর সেই বিরক্তকর কাজ, মেইল পাঠানো। গত 1 বছর ধরে এটা ওর রুটিনে রূপান্তরিত হয়েছে। আপা যে কেন বুঝতে চায় না কে জানে। আবারও ভেতরের আহত বাতাসকে নিঃশ্বাসের মাধ্যমে নিংড়ে বের করলো ওরু। মেইল পাঠানো শেষ হলে শক্ত কাঠের চেয়ারটায় গা এলিয়ে দিয়ে উদাসীন চোখে বাইরে চাইল ওরু। ওর পরনে কোনো দামি পাজামা সেট নয়, বরং সিম্পল প্লাজো আর একটা ওভারসাইজ টি শার্ট। সাধারণ বাঙালি মেয়েরা যা পরে ঘুমায় আর কি। এই রুমের বিশাল জানালার কারুকাজ করা লৌহ গার্ড গলিয়ে যতদূর চোখ যায় শুধু বাগান বিলাসের ছড়াছড়ি। এখন বসন্ত চলছে, তাই একটু বেশি সুন্দর লাগছে বাড়ির ফ্রন্ট ইয়ার্ডটা। পুরান ঢাকায় যতগুলো প্রাচীন আর নামকরা বাড়ি আছে তার মধ্যে এই বাড়িটাই অন্যতম। লোকমুখে শোনা যায় এ বাড়ির পূর্বপুরুষরা নায়েব গোমস্তা ছিলেন। পরবর্তী প্রজন্মে জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেলেও এদের বংশ পরম্পরায় নেতৃত্ব আর আভিজাত্য ভাবটা রয়েই যায়। তাই তো যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম সবাই রাজনৈতিক কর্ণধার হয়ে নাম লিখিয়ে এসেছে। এই বাড়িটা ঠিক কোনো প্রজন্মের জানা নেই ওরুর, তবে বাড়িটা বেশ পুরনো। প্রায় 10 বিঘা জমি নিয়ে তৈরি এ বাড়িটাকে ছোটোখাটো ড্রিম হলিডে বললে মন্দ কিছু হবে না। মহলের সদর দরজা থেকে গেট অবধি যেতে মিনিট 10 টাইম লেগে যায়, ধীরে সুস্থে হাঁটলে তার চেয়েও বেশি। তারপর চোখে পড়ে অযত্নে ইতিউতি বেড়ে ওঠা বাগান বিলাসে ঘেরা দানবাকৃতির বিশাল গেট, তাতে মার্বেল পাথর দিয়ে গুটি গুটি অক্ষরে লেখা প্রীতিকুঞ্জ। বছর 30 আগেও বাড়ির নাম কিংবা গেটের চেহারার ভিন্নতা ছিল, কিন্তু 30 বছর আগে এ বাড়ির ছোট কর্তার জন্মের পরই তার দাদা সাহেব একমাত্র আদরের নাতির নামে বাড়ির নাম পরিবর্তন করেন। ইট পাথর আর লোহায় ঘেরা গেটটাকে সর্বা বিদায় জানিয়ে মার্বেল পাথরের গেট নির্মাণ করেন সেই। বাড়ির নাম পরিবর্তন করে রাখেন প্রীতিক কুঞ্জ। সময় পাল্টেছে, সময়ের তালে তালে বদলে গেছে কর্তৃত্ব আর আভিজাত্যে মোড়ানো মানুষগুলোও। একে একে খালি হয়েছে কৃতিক কুঞ্জ। তাদের দাম্ভিকতা কিংবা রাজনৈতিক অবদান এখন কেবলই লোকমুখের বুলি মাত্র। এত কিছু বাদ দিলেও রিয়েল অ্যাসেট বিজনেস নিয়ে এ পরিবার এগিয়েছে অনেক দূরে। দেশ ছাপিয়ে বিদেশে সগৌরবে দাপিয়ে বেড়ায় এদের পারিবারিক বিজনেস। সবাই এক নামে চেনে। দেশীয় পণ্যের 30% যোগান এদের পারিবারিক ব্যবসা থেকেই আসে। শুধু উচ্চ পদস্থ না, স্বয়ং সরকারও আজকাল মুখে লাগাম দিয়ে কথা বলে এদের সাথে। আনফরচুনেটলি এই পরিবারে শুধু টাকাই আছে, পরিবার বলে কিছুই নেই। আফসোসের সুরে বলে ওঠে অরু। তখনই নিচতলা থেকে অনুর রাশভারী কণ্ঠস্বর শোনা গেল। অরু, এই অরুর বাচ্চা, খেতে নাম। আমি কি এখন পালকি নিয়ে আসবো? হসপিটালে যেতে দেরি হলে তোর খবর আছে।
শুনেই বোঝা যাচ্ছে বেজায় চটে আছে সে। অরু দ্রুত চেয়ার ছেড়ে দেয়াল ঘড়িতে চোখ রাখল। 9:35। এই রে, হাবিজাবি ভাবতে ভাবতে সময় শেষ করে ফেলেছি। তার উপর আজ আবার ভার্সিটিতে যাওয়ার প্ল্যান আছে। নিচে গেলে আপা নির্ঘাত কথা শুনিয়ে পেট ভরিয়ে ফেলবে। কি করি এখন আমি? বিশাল হলরুমের এক কোণে রান্নাঘর, তার পাশে ছোট্ট ডাইনিং। 4 জন মতো বসার জায়গা হবে। সেখানেই খাবার সাজাচ্ছে অরুর বড় আপা অনু। এ বাড়ির কোনো কিছুই পারতে ব্যবহার করে না অরুরা। যতটুকু না করলেই নয়, ঠিক ততটুকুতেই ওরা অধিকার খাটায়। অনু খাবার সার্ভ করতে করতেই রেডি হয়ে নিচে নামে অরু। পরনে সেটে আছে টপস আর স্কার্ট, হাতে পুঁথি নিয়ে তৈরি বাঞ্জারা ব্যাগ। অরুকে দেখেই মেজাজ খারাপ হয়ে গেল অনুর। অরুর পরিপাটির রূপ দেখে তেতিয়ে উঠল মস্তিষ্কটা। রাগের বহিঃপ্রকাশ ঘটল অরু চেয়ারে বসার সঙ্গে সঙ্গে। এতক্ষণে আসার সময় হলো তোর? রুমে দরজা আটকে কি করিস এত? তোর জন্য আমার হসপিটালে যেতে কতটা দেরি হয়ে গেল দেখলি? অরু রুটি আর ডিমের রোলে কামড় বসাতে বসাতে বলল, রেডি হচ্ছিলাম আপা। প্রতিদিনই তোর রেডি হতে লেট হয়। আর রেডি কেন হয়েছিস? কতবার বলেছি ভার্সিটিতে যাওয়ার দরকার নেই। আমি একা এত কিছু সামলাতে পারছি না, হাঁপিয়ে উঠেছি আমি। নিঃশ্বাসের পাল্লা ভারী হয় অনুর। অনুর হাজারটা অভিযোগেও অরু নিচ্ছুক, শুধু ছোট্ট করে প্রশ্ন করে, মা এখন কেমন আছে আপা? অনু আবারও ঝাঁজ নিয়ে বলে, সেটা নিজে গিয়েই বরং দেখে আয়। আমার দেখতে ভালো লাগে না আপা, বড্ড কষ্ট হয় মাকে এভাবে নিথর হয়ে শুয়ে থাকতে দেখতে। হসপিটালের ডেটল আর হেক্সিসোলের গন্ধে আমার দম বন্ধ হয়ে আসে, শ্বাস নিতে পারি না আমি। অরুর কথায় অনু আড়ালে নিঃশ্বাস ছাড়ে। মায়ের অসুখের পর থেকে ওর ডান পিঠে দুরন্ত বোনটা নিজেকে অনেকটা সামলেছে। যে মেয়ে সারাদিন হুড়োহুড়ি আর বান্ধবীদের নিয়ে মেতে থাকতো, সেই মেয়ে ঘরকুনো হয়েছে। হাজারটা অহেতুক বায়না ধরা মেয়েটা প্রয়োজনের বাইরে গিয়ে এখন আর একটা কথাও বলে না। অরুর মতো মুক্ত বাতাসে ডানা ঝাপটানো মেয়ের জন্য এই পরিবর্তন অনেক কিছু। এত অল্প বয়সে আর কতই বা সামলাবে নিজেকেও। অরুর বয়স কম, সবে 19-এ পা দিয়েছে। তাই তো অনু নিজেই ওকে এসব হসপিটালের ঝোট ঝামেলা থেকে দূরে সরিয়ে রাখে। আবার নিয়তির সাথে পেরে না উঠে নিজেই বিরক্ত হয়ে যায় বারংবার। সে বিরক্তি নিজের মধ্যে আটকে রাখা কষ্টকর হয়ে ওঠে ওর জন্য। গুমড়ে মরা অশান্ত হৃদয়টাকে একটু হালকা করার দায়ে মাঝে মধ্যেই বহিঃপ্রকাশ ঘটে চড়াও মেজাজের, যার ভুক্তভোগী হয় ওর ছোট্ট বোনটা। অনু নিজেকে বহুবার বুঝিয়েছে, আর যাই হোক ছোট বোনের ওপর রাগ ছাড়বে না। কিন্তু দিন শেষে মায়ের অসুখ, বাড়ি হসপিটাল, হসপিটাল বাড়ি, এই করতে করতেই নিজের খেই নিজেই হারিয়েছে। আপা আমি ভার্সিটিতে গেলাম, আগামী 1 সপ্তাহ কোথাও যাব না, রান্না বান্না সব আমি করব। তবু প্লিজ রাগ করিস না তুই। এই শোন, অনুর অযাচিত ডাকে পেছন ঘুরল অরু। ইমেইল। অনু কি বলবে সেটা বোধহয় অরু জানতো, তাই এগিয়ে এসে বলল, ইমেল পাঠিয়ে দিয়েছি। কোনো রিপ্লাই এসেছে? অরু তাচ্ছিলের হাসি দিয়েই বলে, আপা তুইও না, গত 1 বছর ধরে একটানা ইমেল পাঠানোর পরেও যেখান থেকে একটা রিপ্লাই আসেনি, হুট করে সেখান থেকে রিপ্লাই চলে আসবে, এতটাও বেশি আশা করিস না। কথা শেষ করে গটগট পা ফেলে প্যালেসের মতো বিশাল মহল ছেড়ে বেরিয়ে যায় অরু। অরু চলে যাওয়ার পরে অনু আনমনে বলে, আমার বিশ্বাস অরু, কোনো একদিন ঠিক রিপ্লাই আসবে। আর আমরা মাকে সুচিকিৎসার জন্য বিদেশেও নিয়ে যাব। যেদিন মা আবারও সুস্থ হয়ে ফিরবে, তোর আর আমার দুঃখ সেই দিনই খুঁজবে। জটলা পাকানো চুলের মতো পুরান ঢাকার রাস্তাগুলোতে ইলেকট্রিক তারের ছড়াছড়ি। রাস্তার দুধারে লোহালক্কর হলুদ মরিচ শাড়ি, বিরিয়ানি আর গুড়ের পাইকারি দোকানের মরচে পড়া গন্ধ। কখনো কখনো সেই গন্ধটা নাকে উৎকট লাগে, আবার কখনো বেশ ভালো। মাথার ওপর সূর্যি মামা তির্যক আলো ছড়াচ্ছে। আজ বোধহয় ভালোই গরম পড়বে। দুধারে দোকানপাট ছাপিয়ে ছিটিং আওয়াজ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে অটোচালিত রিক্সা। তাতে চেপে বসে আছে অরু। পুরো নাম মেহেরিন শেখ আরোরা। এই বছর ভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে ওর। তবে নতুন নতুন বড় হয়ে যাওয়া ভার্সিটির আনন্দ কিংবা বন্ধুমহলের কোনো কিছুই ছুতে পারেনি ওকে। কারণ একটাই, মায়ের হার্টের অসুখ। আগে তাও হেঁটে চলে আসতে পারতো,
কিন্তু গত 1 বছর ধরে হসপিটালের এক কামরার বেডে শুয়ে দিনাতিপাত করে ওর মা আজমেরি শেখ। মায়ের দিন রাত দেখভাল করতে হয় বলে বড় বোন মেহবিন শেখ অনন্যা ইন্টারমিডিয়েটের পরই পড়াশোনার ইতি টেনেছে। ওরু জানে ওর বড় আপা এত রকচটা কোনো কালেই ছিল না। গত 1 বছর ধরেই এমন হুটহাট রেগে যায় আপা। আর এও জানে পরিবারের জন্য আপার কত বিসর্জন। এমনটা নয় যে অনু বয়সে ওরু থেকে খুব বড়, পিঠে পিছিয়ে বোন ওরা দুজন, তবুও অনুর কত ত্যাগ। তাই তো আবার রাগের মাথায় বলা সবচেয়ে তিক্ত কথাগুলোকেও গায়ে মাখে না ওরু। ওরুর উদাসীন ভাবনার ইতি টেনে রিক্সা এসে পৌঁছালো গন্তব্যে। ভার্সিটির গেটে দাঁড়িয়ে লম্বা করে শ্বাস নেয় ওরু। এই একমাত্র জায়গা যেখানে এসে একটু প্রাণ ভরে স্বস্তির নিঃশ্বাস নিতে পারে ওরু। সেই সাথে স্বস্তিদায়ক মানুষটার একটিবার দেখা মিললে তা তো আর কথাই নেই, যাকে নিয়ে ও রোজ স্বপ্ন দেখে, সুন্দর স্বপ্ন। ওরও জানে নিখিল ভাইয়ের সাথে কমিটমেন্ট কিংবা মুখ ফুটে দুটো কথা বলার সাহস ওর নেই। তার উপর নিখিল ভাই ভার্সিটির সিনিয়র, গ্রাজুয়েশনও এবছর শেষ তার। তবুও বেহায়া মনটা মানে না। প্রিয় মানুষের স্কেচ বোর্ডে তার মুখটাই এঁকে ফেলে বারবার। কবে যে নিখিল ভাই এসে বলবে, ওরু শোনো, আজ আমিও তোমায় আঁকি। সেই আশায় সেগুড়ে বালি। পেছনে নীলিমার কাট কাট প্রতিউত্তর শুনে আরোর হাসি হাসি দাঁত কপাটি বন্ধ হয়ে গেল। মুখটা একটুখানি করে বলল, তুই আমার মনের কথা শুনলি কি করে? যে টোনে বলেছিলি, আমি কেন, রিক্সাওয়ালা মামারাও শুনেছে, আমি শিওর। আফসোস, শুধু নিখিল ভাইই শুনলো না। কি করে শুনবে? তুই তো ওনাকে দেখলেই চোরের মতো যথাতথা লুকিয়ে পড়িস। তা ঠিক, চল ভেতরে যাই। গেট পেরিয়ে ক্যাম্পাসে যেতে যেতে নীলিমা বলে, আন্টির কি খবর? এখন কেমন আছেন? একই রকম, আজকেও আবার বকুনি খেয়ে এসছি। নীলিমার সান্ত্বনার বাণী বহু আগেই ফুরিয়ে গিয়েছে। ঘটে যা ছিল সব কিছু দিয়েই ওরুকে বুঝিয়েছেও, তাই এখন আর বলার কিছু নেই। সান্ত্বনা না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ল নীলিমা, তোর ভাইয়ার কোম্পানি থেকে কোনো মেইল এসেছিল? কথাটা বলতে একটু অস্বস্তি হলো নীলিমার, কারণ সব ব্যাপারে মুখ খুললেও এই ব্যাপারটা সবসময় এড়িয়ে যায় ওরু। খুব বেশি হলে হুম হাঁ করে উত্তর দেয়। এবারও তাই হলো। এদিকে ওদিকে মাথা নাড়িয়ে না জবাব দিল ওরু। নীলিমার রাগ হলো কেন যেন। যদিও ব্যাপারটা সম্পূর্ণ ওরুর ব্যক্তিগত, তবুও এ কেমন ছেলে, মায়ের খোঁজ নেয় না, ইভেন কোনো রকম যোগাযোগ নেই পর্যন্ত। আজকালকার যুগে ইমেইলে কেউ যোগাযোগ করে? নীলিমার রাগ সংবরণ করতে না পেরে বলেই ফেলল, কেমন ভাই তোর? মাকে এভাবে দেশে ফেলে রেখে নিজে বিদেশে পড়ে আছে। ওরু মেকি হাসল। হুট করে নীলিমার রাগের কারণ ধরতে পারল না, তবুও নরম সুরে বলল, ইজ নট মাই সিবলিং। তাহলে স্টেপ ব্রাদার, মানে আঙ্কেলের দ্বিতীয় স্ত্রীর ছেলে, তাই তো? ওরু আবারও হাসে। এই মেয়ের এত কৌতূহল কেন? না, তেমন কিছুও নয়। তাহলে কেমন ভাই হয় তোর? নীলিমার কথার পেছনে ওরু কিছু বলতে যাবে, তার আগেই ওদের মাঝে তিথি চলে আসে। আর মিস্টার জায়ান কৃতিককে নিয়ে চলমান রহস্যময় কনভারসেশনের ওখানেই ইতি ঘটে। বসন্তের সকাল, চারদিকে মৃদু মন্দ ঝিরিঝিরি বাসন্তিক হাওয়া বইছে। কতই বা বেজেছে, 10টা কি 11টা, তবুও মাথার ওপর চলছে সূর্যের তাণ্ডব নৃত্য। শীত যাবে যাবে করে এখনো যায়নি। তার আগে সূর্যি মামা তার প্রখরতা দিয়ে ধরণী উত্তপ্ত করে দিয়েছে। সূর্যর তির্যক রশ্মিকে পিছে ফিসলে দিয়ে এক প্রকার ছুটে বটতলার ছায়ার নিচে এসে দাঁড়ালো তিথি। ওখানে ওরু আর নীলিমাও ছিল। কিরে, এভাবে ছুটে এলি কেন? কিছু হয়েছে? মৃদু স্বরে জিজ্ঞেস করে নীলিমা। ওরুও প্রশ্নসূচক দৃষ্টিতে চেয়ে আছে। ওরুর ভার্সিটি জয়েন করার পরে পুরো বাংলা ডিপার্টমেন্টের মধ্যে এই দুটোই বন্ধু জুটেছে ওর। তার মধ্যে ওই ইন্ট্রোভার্ট নীলিমা, যাও মোটামুটি একটু চুপচাপ থাকে। কিন্তু তিথি মোটেই চুপচাপ স্বভাবের মেয়ে নয়। ভার্সিটির সব থেকে গরম খবরটা ওর কাছ থেকেই পায় ওরুরা, হোক সেটা গসিপস কিংবা কোনো ইম্পর্টেন্ট নিউজ। এছাড়া ডিপার্টমেন্টের অন্য ব্যাচমেটদের সাথে ওর মুখ চেনাচিনি আছে কিনা সন্দেহ। কিভাবেই বা থাকবে? ভার্সিটি জীবন নড়বড়ে ওর। অ্যাটেন্ডেন্স এর জন্য পর্যন্ত ভার্সিটি আসতে দেয় না অনু। তবুও
আফার বকুনি ঝকুনি খেয়ে মাসের মধ্যে 2-1 বার পা রাখে ভার্সিটির চত্বরে। যদিও সেটা পড়াশোনার জন্য নয়, বরং পছন্দের শ্যাম পুরুষকে একটা নজর দেখার আশায়। সবার আড়ালে তার মুখখানা হৃদ মাঝারে স্ক্যান করে নিলেই শান্তি ওর। নীলিমার কথার প্রতি উত্তরে তিথি হাঁপাতে হাঁপাতে বলল, দোস্ত পানি দে, তারপর সব বলছি। নীলিমা ব্যাগ থেকে পানি এগিয়ে দিলে ঢকঢক করে পানি পান করে দম নেয় তিথি। আহ, এতক্ষণে প্রাণটা ঠান্ডা হলো। কি হয়েছে বলি না তো? আবারও জিজ্ঞেস করে অরু। তিথি এগিয়ে গিয়ে অরুর হাত ধরেই বলে, ও হ্যাঁ, তোর কাছেই আসছিলাম অরু। কাল ভার্সিটিতে কেন এলি না বলতো? তাইলেই তো সব জানতে পারতি। কি হয়েছে একটু খুলে বল। তাছাড়া কেন আসিনি সেটা তো তুই জান। কাল নিখিল ভাইদের সম্বর্ধনা অনুষ্ঠান ছিল। নিখিল ভাই সেরা ছাত্রের পুরস্কার পেয়েছে। নীলিমা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলে, ও, এটা তো ভালো কথা। তারপর আরও একটা ঘোষণা হয়, আমি পরে সিনিয়রদের থেকে জেনেছি। অরু সংকুচিত হয়ে প্রশ্ন ছুড়ল, নিখিল ভাই মাস্টার্স করবে না, উনি হায়ার স্টাডির জন্য স্কলারশিপ পেয়েছেন। খুব শীঘ্রই ইউএস চলে যাবে। অরু চমকায় না, কোনো রকম প্রতিক্রিয়াও করে না। অস্থির লেশ মাত্র নেই ওর মুখশ্রীতে। খুশি থাকার একমাত্র কারণটা হারিয়ে যাচ্ছে। ও কি আদৌ ঠিক আছে? ওর ভেতর যে অস্থির ঝড়ো হওয়া শুরু হয়ে গেছে। মনে হচ্ছে হৃদয়টা শক্ত করে খামচে ধরেছে কেউ। গলাটা শুকনো কাঠে পরিণত হয়েছে। তবুও থমথমে মুখে ছোট্ট করে অরু জবাব দেয়। ও এটুকু শব্দ উচ্চারণে অরুর অগ্নি স্ফুটলিঙ্গ উগরে দেওয়ার মতো কষ্ট হলো। তবুও বান্ধবীদের সামনে মুখের মিথ্যে হাসিটা ঠিকই ধরে রাখলো। কারণ আর যাই হোক, একপাক্ষিক ভালোবাসা কিংবা আধুনিক শব্দে বলতে গেলে ক্রাশকে হারানোর জন্য কান্নাকাটি করে ভাসিয়ে দেওয়া কিংবা সবাইকে বলে বলে সিম্প্যাথি করানোর মতো আত্মসম্মানহীন মেয়ে অরু নয়। এমনিতেই ওর মায়ের অসুস্থতা নিয়ে অনেকেই করুণা দেখাতে আসে, যা ওর শরীরে জ্বলন ধরিয়ে দেয়। অরুর করুণা মোটেও পছন্দ নয়, তবে নিজ অধিকারের ক্ষেত্রে সর্বদা সতর্ক। যা ওর সেটা ওরই। কিন্তু নিখিল ভাই, সে তো ওর নয়, কোনো কালে ছিলও না। ওই কেবল একতরফা ভালোবেসে গিয়েছে। নিখিল ভাই তো ওকে ছোট বোন ছাড়া কিছুই ভাবে না। শুধু ওকে কেন, ছাত্রনেতা হিসেবে সব জুনিয়র মেয়েরাই তার ছোট বোনের সমতুল্য। ওরও তো আলাদা করে কিছু নয়। ক্যাম্পাসের দিকে দেখ, নিখিল ভাই আসছে। তিথির কথায় অরুর দিবা স্বপ্নে ভাটি পড়ে। তড়িৎ গতিতে ভাবনার জগৎ থেকে বাস্তবে বেরিয়ে দেখতে পায় ক্যাম্পাস থেকে গেটের দিকেই এগিয়ে আসছে নিখিল ভাই। কালো ডেমিনের সাথে নীল পাঞ্জাবিতে কি সুন্দর লাগছে তাকে। কাঁধে ঝুলে আছে ল্যাপটপের ব্যাগ, কানে হেডফোন। সেদিকে একধানে তাকিয়ে তিথি বলে, কি এত গান শোনেন উনি? কাঠফাটা রোদে উজ্জ্বল শ্যামলা চেহারাটা জলজল করছে তার। মুখে লেগে আছে সেই সুন্দর হাসিটা। পুরো চোখ বন্ধ করে বলতে পারে এই ইনোসেন্ট দেখতে ছেলেটার প্রেমে পড়ে যাওয়া কোনো মেয়ের জন্য চুটকির ব্যাপার মাত্র। নিখিল ভাই ওদের সামনে আসতেই সবাই একত্রে সালাম দিল তাকে। সিনিয়র বলে কথা। সালামের জবাব নিতে নিখিলও একটু থামল। সামনে না এগিয়ে ওদের দিকে কয়েক কদম এগিয়ে আসলো। নিখিল ভাই ওদের দিকে আসছে দেখে অরু নীলিমার পেছনে গিয়ে গুটিসুটি হয়ে দাঁড়ালো। কেটে ফেলা ডগার ন্যায় কেমন নেতিয়ে পড়েছে ওর শরীরটা। আরে অরুরা না। নিখিল ভাইয়ের আকস্মিক সম্বোধনে ধরা পড়ে যাওয়া চোরের ন্যায় হুড়মুড় করে সামনে তাকায় অরু। হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলে, জি ভাইয়া। কি সুন্দর অমায়িক কথার ধরন। আরো একবার হোঁচট খায় অরু। নিখিল ভাই কিছু জিজ্ঞাসা করেছে অরু, উত্তর দে। তিথির ধাক্কায় সম্মতি ফিরে পেল অরু। তারপর হ্যাঁ না দুদিকেই মাথা নাড়তে থাকে। আসলে কি করবে কি বলবে ও কিছুই ঠাহর করতে পারছে না। ওর অবস্থা দেখে নীলিমা তিথি দুজনাই অবাক হয়। যে মেয়ে কাট কাট কথার জবাব দিতে ছাড়ে না, সে কিনা ভেজা বেড়ালের মতো আচরণ করছে। জুনিয়ররা সংকোচ বোধ করছে দেখে নিখিল আর দাঁড়ায় না। সকলকে বিদায় জানিয়ে তাড়াহুড়ো করে জায়গা ত্যাগ করে। নিখিল চলে যেতেই নীলিমা তেথিয়ে ওঠে। স্টুপিড একটা,
এটাই শেষ সুযোগ ছিল। নিখিল ভাই নিজে এসেছিল কথা বলতে, আর তুই কি করলি? হাবলার মতো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মাথা ঝাঁকিয়ে গেলি। ওরও জবাব দেয় না। এই মুহূর্তে কথা বলতে ইচ্ছে করছে না, মাথাটা ভন ভন করে ঘুরছে, গলাটা নিম পাতার মতো তেতো হয়ে এসেছে, চারদিক ফাঁকা ফাঁকা লাগছে। হয়তো প্রেশার ফল করেছে। কয়েকবার চোখের পলক ফেলে অস্ফুটেই ওরু বলে, ভাল লাগছে না, বাসায় যাব। আমার একটা রিক্সা ঠিক করে দে না তিথি। চলে যাবি মানে? অ্যাটেন্ডেন্সটা অ্যাটলিস্ট দিয়ে যা। নীলিমার কথায় ওরুর ভেতরের তেতো ভাবটা বেরিয়ে এলো, মাথাটা ঝাঁঝিয়ে উঠল। ওর চটে গিয়ে বলল, বলেছি তো বাসায় যাব। শরীর আর মনের একরাশ অসুখ নিয়ে টলতে টলতে ক্রতিক কুঞ্জে এসে পৌঁছেছে অরু। বিশাল সদর দরজা ঝনঝন আওয়াজ করে খুলে ভেতরে ঢুকতেই আরও বিরক্ত হয়ে যায় ও। মামা মামি আর একমাত্র মামাতো ভাই রেজওয়ান ওরফে রেজা এসেছে। অরু আর অনুর জীবনের এত এত ঝামেলার মধ্যে উটকো ঝামেলা এই পরিবারটা। কথা নেই বার্তা নেই, যখন তখন এসে হাজির। আসবে তো আসবে, একটা না একটা ঝামেলা পাকিয়ে তারপর বিদায় হবে। আজমেরি শেখ যখন সুস্থ সবল ছিলেন তখন দিনরাত আগমন ঘটত এদের। 3 বেলা ফ্রিতে রাজকীয় খাবার আর মহলের নরম গদিতে আরাম আয়েশ করে একটানা 10 দিনও কাটিয়ে দিত। বাড়ি যাওয়ার নামগন্ধ পর্যন্ত নিত না। অরুর মামাতো ভাই রেজা এলাকার পাতিমাস্তান, যার দরুন তার ছেলেপেলেদেরও নিয়ে আসতো একমাত্র ফুফুর আলিশান বাড়িতে। অরু আর অনু এসবে বেশ লজ্জিত হতো। যত যাই হোক, তাদের তো এভাবে আরেকজন আর অন্য ধ্বংস করার কোনো অধিকার নেই। একমাত্র ভাই ভাবি বলে আজমেরি শেখ তেমন কিছুই বলতেন না। অনু অরু একটু গাইগুই করলে ওদেরকেও চোখ পাকাতেন আড়ালে। সবকিছু এভাবেই চলছিল, কিন্তু আজমেরি শেখ একেবারে বিছানা সজ্জায় চলে গেলে মামা মামির আসল রূপ দেখতে পায় অরুরা। আপন বোনকে দেখা তো দূর, গত 1 বছরে হাসপাতালের গণ্ডি অবধি মারাননি ওদের মামা, বরং 2 দিন পরপর বৌসলেকে নিয়ে বাড়িতে এসে অনুকে মানসিক অশান্তিতে ভুগিয়েছে দিনরাত। তাদের কথা একটাই, বলে, বাবা নেই, মায়েরও কোনো গ্যারান্টি নেই। আজ বাদে কাল মায়ের কিছু হয়ে গেলে ওদের 2 বোনের কী হবে? আজ বা কাল এ বাড়ির ছোট সাহেব ঠিকই ফিরবে, তখন তো 2 বোনের কোনো গতি থাকবে না। তাই এখনই যদি তার একমাত্র সুযোগ্য রেজার সাথে অনুর বিয়েটা হয়ে যায়, তাহলে একটা কুল তো হবেই। আর যাই হোক, নদীতে তো আর ভেসে যেতে হবে না। ওরও বুঝে পায় না এত বড় দুনিয়া থাকতে ওরা নদীতে কেন ভেসে যাবে, কি অপরাধ ওদের। অনুর রাগের মাথা এমনিতেই পরিপূর্ণ, এসব শুনলে আরও বেশি মাথা খারাপ হয়ে যায়। চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে ফেলে সে। বিপরীতে মামির গা জ্বালানো কথা তো আছেই। এক কথায় এরা বাড়িতে পা রাখা মানেই ঝামেলা আর অশান্তি। ওরু হলরুমের চারদিকে চোখ বোলায়, অনু কোথাও নেই। তার মানে আপা এখনো? ওর মামি ডাইনিংয়ে বসে আঙ্গুর চিবোচ্ছে, রেজা কাউচে বসে পায়ে পা তুলে টিভি দেখছে। মামা আপাতত আশেপাশে নেই। ওরু সবটাই দেখলো, তারপর না দেখার ভান করে দোতলায় পা বাড়ালো। 2টো সিঁড়ি মারাতেই পেছন থেকে ডাক পড়লো মামির। কিরে, দেখলি? এখানে বসে আছি, তাও ঢ্যাং ঢ্যাং করে উপরে চলে যাচ্ছে। মামিকে চোখে পড়ে না নাকি? আর আমার বৌমা কোথায়? ওরও চোখ খিচে বন্ধ করে নিল। এটারই ভয় পাচ্ছিল ও। অনেক প্রশ্ন করেছে মামি, এক কথায় উত্তর দিতে হবে, কি বলা যায়। ওরও পিছন ফিরে বলল, মাথা ব্যথা করছে মামি, ঘুমোবো একটু। আর আপা হসপিটালে আছে মায়ের কাছে। করে নে, আরাম আয়েশ যা পারি সব করে নে। আজ বাদে কালে বাড়ির মালিক ফিরলে তোদের তো ঘাট ধরে বের করে দিবে। অনুটাকে কতবার বুঝিয়েছি কথা, কতবার বলেছি আমার রেজার সাথে বিয়েটা দিয়ে নেই, কিন্তু মেয়েটা বড্ড বেয়াদব হয়েছে। বড়দের মুখে মুখে তর্ক করে, বাবা মায়ের শাসন না থাকলে যা হয় আর কি। মামির কথায় ওরুর নেতিয়ে পড়া রাগটা আবারও তরতর করে ঝাঁঝিয়ে উঠল। তীক্ষ্ণ সূচের মতো কথাগুলো গিয়ে শরীরে বিঁধল। ও পেছনে না ঘুরেই বলল, তুমি যে নরম চেয়ারে বসে আঙুর চিবোচ্ছ, ওটাও কিন্তু এবারের ছোট সাহেবের টাকা দিয়ে কেনা মামি। তাছাড়া জামশেদ জায়ান চৌধুরীর অবর্তমানে আমার মাই কিন্তু জেকে গ্রুপের গভর্নিং বডির চেয়ারম্যান। ওর কথায় একটা তাচ্ছিল্যের হাসি খেলে গেল অরুর মামির মুখে। মনে মনে বললেন, এইটুকুনি মেয়ে, ভালোই খই ফুটেছে মুখে। তারপর শত্রুকে পাল্টা তীর নিক্ষেপ করার মতো করেই বললেন,
হতে পারে তোর মায়ের অধিকার আছে, কিন্তু তোদের দু বোনের তো কোনো অধিকার নেই। তোরা হলি কচুরিপানা। তাছাড়া তোদের মায়ের আর কদিন, বড় জ্বর হলে 6 মাস। মামি অনেক বেশি বেশি বলে ফেলছে এবার। আমাদের মায়ের কিচ্ছু হবে না, মাকে আমরা বিদেশ নিয়ে যাব। আবারও সেই গাজালানো হাসি ছুড়লেন অরুর মামি। বললেন, তোর কি মনে হয় জায়ান কৃতিক চৌধুরী বা তার কোম্পানি তোদের নেওয়ার জন্য বসে আছে? শুনেছি তোর জন্যই নাকি বাড়ি ছাড়তে হয়েছিল তাকে। মামির সাথে আর তর্কে পেরে উঠল না অরু। দুশ্চিন্তাগ্রস্ত জটলা পাকানো মস্তিষ্কটা আর চাপ নিতে পারছে না। হাত পা থরথর করে কাঁপছে। এই মুহূর্তে গলা থেকে একটা কথাও বের হচ্ছে না। মামি যে এত নোংরাভাবে ওকে আক্রমণ করবে ভাবতে পারেনি অরু। ও সামনের দিকে আরও একবার চোখ বোলালো। কয়েক জোড়া আক্রমণাত্মক চোখ। মনে হচ্ছে চোখ দিয়েই ওকে ভস্ম করে দেবে। ও আর এক মুহূর্তেও হলরুমে দাঁড়ালো না। সিঁড়ি ডিঙ্গিয়ে দোতলায় নিজের রুমে গিয়ে সপাটে দরজা আটকে দিল। ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। অসহায়ত্ব চারদিকে জংলা আবরণের মতো ঘিরে ধরছে। মামির তর্কের আঘাতে নিখিল ভাই চলে যাওয়ার কষ্টটা যেন নুন মরিচের ছিটা। আর ভালো লাগছে না। নীলিমা আর তিথির মতো জীবনটা স্বাভাবিক কেন হলো না ভাবছে অরু। কেন ওর জীবনে এত দায়বদ্ধতা? কেন নিখিল ভাইয়ের প্রতি ভালো লাগাটা নিজের মাঝে খুব সহজে তুলে ধরতে পারল না ও? এটা কি শুধুই অন্তর্মুখী হওয়ার দরুন, নাকি পরিবারের টানাপোড়েন আর দায়বদ্ধতা? নিখিলের চলে যাওয়া ভাবতে ভাবতে অরুর মনে পড়ে যায় নিখিলের সাথে প্রথম দিনের সাক্ষাতের কথা। এই তো কয়েক মাস আগের কথা। ভার্সিটিতে অ্যাডমিশনের জন্য এসেছে অরু। মায়ের অসুস্থতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো অত বড় বিদ্যাপীঠে পড়ার সুযোগ হয়নি অরুর। মোটামুটি প্রস্তুতি নিয়ে যতটুকু পেরেছে তাতেই গুচ্ছতে সুযোগ হয়েছে। আজ কাগজপত্র নিয়ে এসেছে, সবটা জমা দিতে হবে। তাই শীতের সকাল, ঠান্ডাটা পুরোপুরি জেকে না বসলেও মিষ্টি রোদের মৃদু আলোতে ভালোই আরাম লাগছে। সকাল হতেই অফিসগামী সারি সারি গাড়ির বহর ছুটছে রাস্তা জুড়ে। ঢাকা শহরে বেড়ে ওঠা হলেও একা একা রাস্তাঘাট পার হওয়ার অভ্যাস নেই ওর। সেই দরুন তখন থেকে ভার্সিটির রাস্তার বিপরীতে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে সে। কখন রাস্তাটা একটু ফাঁকা হবে আরও দৌড়ে রাস্তা পার হবে। অনেকে তো গাড়ির ফাঁক ফোকর দিয়েই চলে যাচ্ছে, কিন্তু অরুর সাহস হচ্ছে না। এক পা এগোচ্ছে তো দু পা পিছাচ্ছে। এভাবেই লেফট রাইট চলতে থাকলো প্রায় আধ ঘন্টা। ওরও বিরক্ত হয়ে গিয়েছে। এরকম হলে প্রতিদিন ভার্সিটিতে আসবে কি করে সে? ভয় লাগছে। পিছন থেকে তীরের ফলার মতো ছুটে আসা পুরুষালী কণ্ঠস্বর শুনে হকচকিয়ে পেছন ঘুরল অরু। দেখল মুখে টোল পড়া স্নিগ্ধ হাসি নিয়ে ওকেই প্রশ্ন করেছে লোকটা। অরু থ মেরে আছে। হ্যাঁ না কিছুই বলছে না। কি করে বলবে ও তো হাসিতেই কোপকাত। লোকটা পাশ থেকে কাউকে ডেকে উঠল। এই অন্তু, ওকে রাস্তাটা পার করে দে তো। পিছন থেকে ছেলেটা বলল, জি ভাইয়া দিচ্ছি। বাস তখনই ছিল ভালো লাগার শুরু। অরু বুঝেছিল এই লোকের ভার্সিটিতে বিশাল জনপ্রিয়তা। তারপর থেকেই শুরু হয় অরুর লুকিয়ে লুকিয়ে পর্যবেক্ষণ। উদাসীন দুপুরে কিংবা মরছে যাওয়া বিকালে ক্যাম্পাসের এথায় সেথায় তাকে খুঁজে বেড়ায় তার চোখ দুটো। এক নজর দেখা হয়ে গেলে খুশিতে পুলকিত হতো মনটা। ঝিলিক দিয়ে উঠল মুখের কোণে মিষ্টি হাসি, যা এখনো চলমান। কখনো সামনে দাঁড়িয়ে কথা বলা হয়নি। অরু এও জানে না নিখিল তার নামটা জানলো কি করে। তবে নিখিলের বায়োডাটা সবই অরুর জানা, বলতে গেলে মুখস্থ। কিন্তু আফসোস, এখন এসব কোনো কাজেই আসবে না। নিখিল ভাই চলে যাবে। 1000 কিলোমিটার দূরে হবে তার ঠাঁই। সায়েন্স ল্যাবের কেমিক্যাল আর এক্সপেরিমেন্টের মাঝে আবারও নামটাই হয়তো ভুলে যাবে ওর সবচেয়ে প্রিয় নিখিল ভাই। আর কখনো দেখা হবে কি না তারও গ্যারান্টি নেই। ভাবতেই চোখের কার্নিশ বেয়ে তপ্ত নোনা জল গড়িয়ে পড়ে অরুর। তুমি যদি আমার না হও, তবে সুখের অসুখ তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেখ। বোকা অরু তখনও জানতো না ওর জন্য কেউ এর থেকেও বিষাক্ত ভালোবাসা নিয়ে দিনের পর দিন অপেক্ষার প্রহর গুনছে। রাস্তার দুধারে সারি সারি ম্যাপল গাছের বহর। বসন্ত হওয়ার দরুন টুপটা বৃষ্টি কণার ন্যায় গায়ে এসে একটু একটু বাসন্তিক ছোঁয়া লাগিয়ে উড়ে গিয়ে নিঃশব্দে পিচ ঢালা তকতকের রাস্তায় লুটিয়ে পড়ছে হলুদ কমলা রঙের ম্যাপল লিফ। এমন দৃশ্য দেখতেই যেন প্রশান্তি খেলে যায় চোখে। আর ফরেন কান্ট্রি থেকে এলে তো কথাই নেই।
নীরব শুনশান রাস্তার ধারে ফাঁকা বেঞ্চিতে বসে বসন্ত বিকেলের একটুখানি সৌন্দর্য দেখে দেখেই পুরো যুগ পার করে দেওয়ার মতোই স্বস্তিতে দুচোখ ভরে ওঠে। তবে এই মুহূর্তে রাস্তার দুই সাইডে দাঁড়িয়ে থাকা লোক সমাগমের কারোরই ম্যাপল লিফের সৌন্দর্য বিশ্লেষণে আগ্রহ নেই, বরং সুন্দর টকটকে ম্যাপল গাছের ফাঁক ফোকরে উচ্ছ্বাসিত জনতার ভিড় যেন উপচে পড়ছে। তারা অন্য কিছু দেখার জন্য অধীর আগ্রহে সামনের রাস্তার দিকে তাকিয়ে হাত নেড়ে যাচ্ছে নির্বিঘ্নে, সেই সাথে তাদের প্রবল উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটছে একই সুরে হৈ হৈ করে ওঠা প্রতিধ্বনিতে। ছেলে বুড়ো যুবক যুবতী সবাই তাতে সামিল। দেখে মনে হচ্ছে তারা কোনো পারফর্ম কিংবা প্রতিযোগিতা দেখার জন্য জমায়েত হয়েছে। শুধু যে এইটুকুনি জায়গা ধরে মানুষের ভিড় এমনটা নয়, লোকালয় ছাড়িয়ে সান ফ্রান্সিসকো শহরের গোল্ডেন গেট ব্রিজ পেরিয়ে প্রশান্ত মহাসাগর আর পাহাড়ের মধ্যবর্তী সরু আঁকাবাঁকা রাস্তাটা যতদূর অবধি চোখে পড়ে ঠিক ততদূর পর্যন্তই উচ্ছ্বাসিত মানুষের সমাগম। সানোয়ে শিওর এই রাস্তা ক্যালিফোর্নিয়া অবধি চলে গিয়েছে। মানুষের এত আগ্রহ আর হইচই দেখে একটু কৌতূহল নিয়েই সামনের রাস্তায় ওদের দিকে এগিয়ে গেল সানোয়ে। ঠিক তখনই একদম হুট করেই বেশ কয়েকটা বাইক ভো ভো আওয়াজ করে তড়িৎ গতিতে রাস্তা অতিক্রম করে চলে গেল। বাইকগুলো এতই তাড়াতাড়ি চলে গিয়েছে যে সায়নীর চোখে পলক ফেলার সময়টুকু অবধি পেল না। বাইকগুলো রাস্তা ক্রস করতেই সবাই জেকে জেকে বলে চেঁচিয়ে উঠল। সবার চিয়ার আপ আর উচ্ছ্বাস দেখে সায়নী বোধ করলো এখানে বাইক রাইডিং কম্পিটিশন হচ্ছে। কিন্তু এরকম ঠান্ডা আবহাওয়ায় পাহাড়ি রাস্তায় কি করে এত দ্রুত রাইড করছে এরা? ভয় ডর নেই নাকি? এগুলো দেখে আবার মানুষ আনন্দে নাচানাচি করছে। ঠোঁট উল্টে মনে মনেই মেজাজ খারাপের বহিঃপ্রকাশ ঘটায় সায়নী। ও চলেই যাচ্ছিল তখন আবারও দ্বিতীয়বারের মতো হাওয়ার গতিতে ছুটে আসা বাইকগুলো রাস্তা ক্রস করে চলে যায়। তৎক্ষণাৎ সবার মুখে মুখে আবারও সেই জেকে নামের হিড়িক পড়ে যায়। কৌতূহলী মস্তিষ্কে প্রশ্নটা আসতেই হাঁটার গতি থামিয়ে দিল, দাঁড়িয়ে থাকলো এই ভয়ানক বাইক রেসিং শেষ হওয়ার অপেক্ষায়। টানা 3 বার একইভাবে রাইড শেষে 4 বারের সময় শেষ হলো কম্পিটিশন। পরপর 7টা বাইক এসে একই জায়গায় থামলো। সায়নী জানে সবার আগে যে বাইকটা পৌঁছেছে ওইটাই জেকে রাইড করেছে, কারণ চারদিক থেকে ভেসে আসা জেকে নামের জয় জয়কার আর আনন্দ উচ্ছ্বাসই তার জানান দিয়ে যাচ্ছে। তবে জেকে নামক লোকটা একটু অন্যরকম। এত চেয়ার আপেরও কোনো রূপ হেলদোল নেই তার। খুবই স্বাভাবিক মুখভঙ্গি। চ্যাম্পিয়ন হলেও খুশির লেশমাত্র নেই তার মুখে। অথচ রানার আপ হওয়া বাইকারটার খুশিতে ফেটে যাচ্ছে। সেই খুশি তার চোখে মুখে জোয়ারের জলের ন্যায় উপচে পড়ছে। জেকে হেলমেট খুলে উড়ুর ওপরে সেটাকে শটান বসিয়ে দেয়। হেলমেট খুলতেই বেরিয়ে আসে তার স্টাইলিশ ঘাড় ছুঁই ছুঁই লম্বা চুলগুলো। ঘাড় অবধি চুলে তাকে জেন্টলম্যান লাগছে না মোটেই, বরং স্টাইলিশ সুপারস্টার বললে হয়তো মানানসই হবে বাক্যটা। মনে হচ্ছে ব্র্যান্ড নিউ বাইকের কয়েক দফা শুট করে মাত্রই থেমেছে সে। ডান হাত দিয়ে বেখেয়ালে চুলগুলোকে ব্যাকব্রাশ করতে করতেই অন্য হাতে পরে থাকা অ্যাপেল ওয়াচটার এক নজর চোখ বুলিয়ে নিয়ে আবারও হেলমেটটা পরে নিল সে। ওদিকে চ্যাম্পিয়ন পুরস্কার বিতরণের জন্য স্টেজে তাকে বারবার ডাকা হচ্ছে। জেকে হেলমেট পরেই সেদিকে একবার চাইল। আশ্চর্য, সবাই ডাকছে তবুও কেমন বেখেয়ালি ভঙ্গি মাতার। শেষমেশ কর্তৃপক্ষর একজন তার কাছে এগিয়ে আসতেই জেকে বলে, ওয়েট আ মিনিট। তারপর কাউকে কল করতেই কয়েক মিনিটের মধ্যে একটা কালো গাড়ি এসে থামলো ওখানে। গাড়ি থেকে ফর্মাল ড্রেস কোড পরিহিত একজন নামতেই জেকে লোকটাকে উদ্দেশ্য করে বলল, লুক, হি ইজ মাই অ্যাসিস্ট্যান্ট প্রত্যয় হাসান। গিভ হিম দ্য প্রাইজ মানি। লোকটা বিরক্তিতে ভ্রু কুচকায়। আর ইউ কিডিং উইথ মি? নো, আই এম সিরিয়াস। দেন হোয়াই আর ইউ অ্যাটেন্ড দ্য গেম অ্যান্ড রিস্ক ইউর লাইফ? লোকটার কথায় বিরক্তির ছাপ স্পষ্ট। জেকে তির্যক হাসল। কাঁধ দুটো সামান্য ওপরে তুলে ভাবলেশীন মুখে বলল, You know, riding is thrilling, also dangerous, and I'll have danger a lot. শান্ত এবং স্থির কণ্ঠস্বর, তবে শরীরে কাঁপন ধরিয়ে দেবার মতোই ভয়ানক কথার টোন। শেষ কথাটা বলে চোখ বিশালাকৃতির রোদ চশমা চড়িয়ে সাঁই সাঁই করে নিজের বাইক নিয়ে পাহাড়ি রাস্তার বাঁকে মুহূর্তেই হারিয়ে গেল জেকে। সবার দৃষ্টি এখনো সেদিকে স্থির। কর্তৃপক্ষের লোকটা বিরক্ত হলো।
তবে চটে গেল না। এই ছেলে প্রতি বছর একটা না একটা ঝামেলা পাকাবেই, এটা তার বোধগম্য হয়ে গিয়েছে এতদিনে। হয় কোনো প্রতিদ্বন্দ্বীকে ইচ্ছে মতো পেটাবে, নয়তো রাইডিংয়ের মাঝপথে বাইক ঘুরিয়ে নিয়ে চলে যাবে, আর না হলে প্রাইজ গিভিংয়ে এসে ঝামেলা পাকাবে। শুধু পপুলারিটি আর অডিয়েন্সের ডিমান্ডেই সারা বছর ঘুরে ঘুরে রাজি করানো হয় তাকে, নয়তো এমন আধপাকল রকচটা ছেলেকে জীবনেও কম্পিটিশনে আনতেন না তিনি। বাপের বয়সী হোক কিংবা দাদার, কারো কথার 2 পয়সা সম্মান পর্যন্ত দেয় না এই ছেলে। সাসে সাইকোপ্যাথ, বিড়বিড়িয়ে কথাটা বলে থমথমে মুখ নিয়ে নিজ স্থানে ফিরে গেল লোকটা। অ্যাটিটিউড, অ্যাপিয়ারেন্স, লুক গুড, এভরিথিং ইজ সো ম্যানলি। মুগ্ধ নয়নে ফাঁকা রাস্তার দিকে তাকিয়ে কথাটা বলল এক বিদেশিনী। সায়নীর পাশেই মেয়েটা দাঁড়ানো। ও মেয়েটার মুগ্ধতা দেখে একটু জেছেই জিজ্ঞেস করলো, হু ইজ হি? মেয়েটা নেশা লাগানো চোখে বলল, হি ইজ জেকে, দ্য চ্যাম্পিয়ন। সায়নী মাছি তাড়ানোর মতো করেই বলল। আই নো দ্যাট, বাট সায়নীর কথাটা শেষ করতে হলো না, তার আগে বিদেশিনী ভাঙ্গা ভাঙ্গা বাংলায় বললে, ও হি ইজ ওয়ার্শিপ জায়ান্ট কীর্তি, হি ইজ এ ভেরি গুড রাইটার। বিদেশিনীর আধো আধো বাংলা শুনে সায়নী মুস্কি হাসে, তারপর পাল্টা প্রশ্ন ছুড়ে বলে, হি লুকস ডিফারেন্ট। বিদেশিনী মেয়েটা ভ্রু কুচকায়। সায়নী মনে মনে ভাবে, লোকটা দেখতে একেবারে অন্যরকম, টকটকে গৌরবর্ণ শরীরের গঠন, চেহারা সব কিছুতেই ব্রিটিশদের ছাপ স্পষ্ট, অথচ গোল ভাসমান কালো মণিযুক্ত চোখ দুটো দেখলে যে কেউ বলবে এশিয়ান কোনো দেশের কোনো এক সম্ভ্রান্ত গোত্রের উত্তরাধিকার সে। অ্যাটলিস্ট অ্যাটিটিউড তো তাই বলে। বিদেশিনী মেয়েটা এখনো তার ধূসর রঙের চোখে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে সায়নী মেকি হেসে বলে, নাথিং, আই জাস্ট সে হি ইজ সো হ্যান্ডসাম। Yeah, look like a Hollywood hero. বাই দ্য ওয়ে, হোয়াটস ইউর নেম? বিদেশিনী সম্মোহনী হাসি দিয়ে জানায়, Kathleen Christian. You're? আই এম শাওনী মুখার্জি। Oh, are you foreigner? ইয়াহ, আই এম ফ্রম ইন্ডিয়া। তারপর নিজেদের মধ্যে আরও কিছু কুশল বিনিময় হয় তাদের। এক পর্যায়ে সায়নী জানতে পারে ক্যাথলিন জেকে মোটামুটি পার্সোনালি চেনে, আর জেকে আসলে ব্রিটিশ কিছু নয়, বরং আমেরিকান সিটিজেনধারী আদ্যপান্থ বাঙালি পুরুষ। তাহলে এই ছেলের চেহারায় এতটা বিদেশিনী ছাপ কেন? প্রশ্নটা থেকেই গেল সায়নীর কৌতূহল মনে। টানা 2 দিন হতে চলল মামিরা বিদায় হয়েছে। অরু জানতো অনু বাড়িতে ফিরলেই ঝামেলা শুরু হবে, আর হয়েছেও সেটাই। মামির গা জ্বালানো কথা অরু চুপচাপ মেনে নিলেও অনু খালি মুখে সহ্য করতে পারে না মোটেই। কারণ আর যাই হোক, মাকে হাসপাতালের এক কামরার বেডে শুইয়ে রেখে তার পক্ষে বিয়ের পিড়িতে বসা অসম্ভব। রেজার মতো পাতি মাস্তানের সাথে তো নয়। মামিকে এসব মুখের ওপর বলে দেওয়া মানে ভয়াবহ ঝড়ের পূর্বাভাস। আর তাই হলো, কথায় কথায় গমগমে হয়ে উঠল পুরো মহল। এক পর্যায়ে কথা কাটাকাটি থেকে শুরু হয়ে গেল বিশাল তর্ক। অনুর মেজাজ সর্বক্ষণই তুঙ্গে থাকে। এই মুহূর্তে মামির কথার আঘাত তার মধ্যে চরম বিরক্তি আর উত্তেজনা সৃষ্টি করল। শরীরের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ল অযাচিত ক্ষোভ আর রাগ। রাগের মাথায় হলরুমের কাছের জিনিসগুলো একটা একটা করে আছাড় মেরে ভাঙতে লাগলো সে। হলরুমে ঝনঝন করে কাঁচ ভাঙার আওয়াজ শুনে অরু নিজের কান্নাকাটিতে লাগাম টেনে বাহিরে বেরিয়ে এলো। দেখলো তার ভদ্র, শান্ত আর নরম মনের আপার সবচেয়ে ক্ষুব্ধ রূপ। ওর এমন রাগ দেখে মামি যে খানিকটা ভরকে যায়নি এমন নয়, তবে সেও দমে যাওয়ার পাত্রী নন। তার ক্ষিপ্ত মুখশ্রী দেখে মনে হচ্ছে এর শেষ দেখেই ছাড়বেন তিনি। অবশেষে পরিস্থিতি সামাল দিতে রেজা নিজের মাকে নিয়ে তৎক্ষণাৎ কৃতিক কুঞ্জ থেকে বিদায় নেয়। আর কখনো আসবে না তোমরা। ওরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে অনু গিয়ে ছনাৎ করে মহলের সদর দরজা আটকে দেয়। তারপর নিজের রুমে ঢুকে ঘর বন্দি করে নেয় নিজেকেও। ওরও দৌড়ে যায় বোনকে আটকানোর জন্য, তবে সেটা বড্ড দেরি হয়ে যায়। তার আগেই সপাটে দরজার খিল আটকে দেয় অনু। অরু জানে তার আপা আজ রুম থেকে বের হবে না। অরু ডাকতে ডাকতে বেহুশ হয়ে গেলেও না, তবুও কিছুক্ষণ ধরে ডাকাডাকি করে ক্লান্ত হয়ে ফিরে যায় অরু। সে রাতে 2 বোনের কারোরই আর খাওয়া হলো না। পরের দিন সকালে নিজ হাতে নাস্তা, মায়ের জন্য স্যুপ সব কিছু বানিয়ে অরু আবারও কড়া নাড়ল অনুর দরজায়। এবার অনু দরজা খুলল।
পরনে সুতি চুড়িদার, হাতে টোটো ব্যাগ, লম্বা চুলগুলোতে এঁটে আছে সুন্দর ফ্রেঞ্চ বেনি। দেখেই বোঝা যাচ্ছে হাসপাতালে যাওয়ার জন্য একেবারে তৈরি হয়েই বেরিয়েছে সে। আপাকে পরিপাটি হয়ে বেরোতে দেখে বিষণ্ণ চোখ দুটা খুশিতেই টইটম্বর হলো অরুর। অনুকে প্রশ্ন করার কোনো অবকাশ না দিয়ে অরু একের পর এক বলতে লাগলো। টেবিলে নাস্তা রেডি, মায়ের স্যুপ হটপটে ভরে রেখেছি, আর ইমেইলও পাঠিয়ে দিয়েছি। চলো একসাথে খাবো আপা। কথা শেষ করে অরু সামনে হাঁটা ধরতেই ওর হাত টেনে ধরে ওকে বুকে জড়িয়ে নেয় অনু। আপার রাগ কমেছে ব্যাপারটা বুঝতে পেরে খুশিতে পুলকিত হয়ে শক্ত হাতে বোনের গলা জড়িয়ে ধরে অরু নিজেও। আপা তুই কেন বদলে গেলি বলতো? কাল তোর রাগ দেখে আমি নিজেও ভিনিয়াস। অনু ঠোঁট টিপে মুচকে হাসে, তারপর বলে, বিশ্বাস করো আমি একটুও বদলাইনি। স্বজনরূপী কাল সাপগুলোকে বের করার জন্যই একটু বেশি বেশি করেছি, নইলে কতদিন পরে পরে আমাদের মাথা খেত কে জানে। অনু আবারও হেসে বলে, হয়েছে, কাল থেকে কিছুই খাইনি। চল নাস্তা খাবো, নয়তো মায়ের কাছে যেতে লেট হয়ে যাবে। অরু আনমনেই বলে, আমার আপার হাসি সবচেয়ে সুন্দর, নিখিল ভাইয়ের চেয়েও। নিখিল ভাই নামটা মস্তিষ্কে গিয়ে ঠেকতেই দুদিন আগের ভাবনার ইতি টানে অরু। সকালে ঘুম থেকে উঠেই ইমেইল পাঠাতে গিয়ে সেদিনের কথাগুলো ভাবছিল। তারপর সেদিন সকাল থেকে বিকেল অবধি ঘটে যাওয়া কুৎসিত ঘটনাগুলো একে একে হানা দেয় আনমনা মস্তিষ্কে। আজ শুক্রবার, অনু একটু দেরি করেই হাসপাতালে যাবে আজ। অরু রাতেই বলে রেখেছিল সেও মাকে দেখতে যাবে, তাই খুব সকালে উঠেই ইমেইলের কাজ সেরে ফেলেছে ও। তারপর একটা লম্বা শাওয়ার নিয়ে রেডি হয়ে যখন মোবাইল হাতে নিল, দেখলো নীলিমার অনেকগুলো মিসড কল ভাসছে। নীলিমা কল দিয়েছে, তার মানে ইম্পর্টেন্ট কিছুই হবে, কিন্তু কি? অজানা অনেক প্রশ্নে আবারও মাথাটা ধরে এলো অরুর, কিন্তু ও এত ভাবতে চায় না, তাই তাড়াহুড়ো করে নীলিমাকে কল ব্যাক করলো। একবার রিং হয়েছে কি হয়নি, তার মধ্যেই নীলিমা কল তুলল। কি হয়েছে নীলিমা, এতগুলো কল দিলি? তুই ঠিক আছিস? আমি ঠিকই আছি, তুই ঠিক আছিস কিনা সেটা বল। আচ্ছা তুই এমন কেন? দিন দুনিয়া ভুলে হিমালয় পর্বতের সন্ন্যাসিনী হয়ে যাস, নাকি মহাসমুদ্রে ডুব দিস? কোনটা বলতো আমাকে? কি অদ্ভুত প্রশ্ন নীলিমা, আমি কেন এসব করতে যাব? শোন, আমার বিয়ে করে সংসার করার বহুত শখ, সন্ন্যাসী টন্যাসী এইসব কথা ভুলেও বলবি না। তাহলে ফোন কেন তুলিস না? বিরক্তিতে চিৎকার দিয়ে উঠল নীলিমা। আস্তে বল, কানে লাগছে তো। আর ফোন সাইলেন্ট মোডে ছিল। তাহলে তুই কেন বসে আছিস এখনো? তুইও সাইলেন্ট মোডে চলে যা, আর তোর শখের নিখিল ভাই আমেরিকা গিয়ে কোনো এক সাদা চামড়ার মেয়েকে বিয়ে করে সুখে ঘর সংসার করুক। কি হয়েছে নীলিমা? অরুর কণ্ঠে দৃঢ়তা আর সকিচিত ভাবটা স্পষ্ট। নিখিল ভাই আজই আমেরিকা চলে যাচ্ছে, এতক্ষণে হয়তো এয়ারপোর্টের কাছাকাছি চলেও গিয়েছে। এটাই তোর শেষ সুযোগ অরু। আমি আর তিথি মেইন রাস্তায় সিএনজিতে ওয়েট করছি, তাড়াতাড়ি চলে আয়, নয়তো এ জীবনে আর নিখিল ভাইয়াকে দেখতে পাবি না তুই। নিখিল ভাইয়ের সাথে আর দেখা হবে না। টোলপড়া মন ভুলানো হাসিতে মাতোয়ারা হবে না হৃদয়টা। নিখিল ভাইটাকে ছাড়া ক্যাম্পাসটাই তো মরে যাবে। হৃদয়টা হাড়হিম করা ব্যথায় শক্ত হয়ে এসেছে ওর। এবার আর অজান্তে নয়, জেনে শুনেই ফুপিয়ে কেঁদে উঠল। মোবাইলের নেটওয়ার্ক ছাপিয়ে সেই ফোপানোর আওয়াজ গিয়ে পৌঁছালো নীলিমার কানেও। দ্রুত চলে আয়, শেষবারের মতো দেখা হয়েও যেতে পারে। নিঃসংকোচে কথাটা বলে কল রেখে দিল নীলিমা। নীলিমার শেষ কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই অরু আর কান্নাকাটি করে সময় নষ্ট করলো না। টেবিল থেকে পার্সটা সো মেরে নিয়ে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। নিখিল ভাই চলে যাচ্ছে যাক, কিন্তু মনের কথা তো একবার শুনে যাক। নিজের একপাক্ষিক ভালোবাসার কোনো প্রতিদান চায় না অরু, শুধু শেষবারের মতো মুখ ফুটে বলতে চায় দিনের পর দিন নিজের মন গহীনে বোনা মাকড়সার জালের ন্যায় ঠুনকো স্বপ্নগুলোর কথা। এই মুহূর্তে অরুর অষ্টাদশী মন বলছে তাকে মন গহীনের সুপ্ত ভালো লাগার কথা না জানালে জীবনটাই বৃথা। অনু কেবলই খাবার দাবার হটপটে ভরে রেডি হয়ে নেমেছে, তখনই দেখতে পায় হনহন করে কোথাও বেরিয়ে যাচ্ছে অরু। কিরে কোথায় যাচ্ছিস? হাসপাতালে যাবি না? অরু জবাব দেয় না, এক প্রকার ছুটে বেরিয়ে যায় বাগান বিলাসে ঘেরা কৃতিক কুঞ্জ থেকে। অনুর অযাচিত মন আনমনে বলে, ইমেলটা পাঠালো কিনা কে জানে নে, চেক করে দেখতে হবে আমাকে। মানুষ জীবনে আশা নিয়ে বাঁচে,
আশাবিহীন এই উত্থান পতনের জীবনে বেঁচে থাকা দুরূহ বই কি আর কিছুই না। সবাই দিন শেষে ভাবে নতুন প্রহর তার জন্য নতুন সুখ বয়ে আনবে, কিন্তু কখনো কখনো সেই নতুন প্রহর আসতে বড্ড দেরি হয়ে যায়, সেই সাথে হারিয়ে যায় সুখের আশাটুকুও। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে অরুর সুখের আশাটাও হারিয়ে গিয়েছে নীলাম্বর আকাশের কোনো এক ফালি শুভ্র মেঘের আড়ালেই। খোলা আকাশের দিকে তাকিয়ে শব্দ করে কাঁদছে অরু। হৃদয়টা এবার সত্যি সত্যি ফাঁকা লাগছে। নিখিল ভাইয়ের সাথে শেষ দেখাটা হলো না আর। এয়ারপোর্টের সামনে এমন কান্নারত মেয়েটাকে দেখে অনেকেই কিং কর্তব্য বিমূঢ়, আবার অনেকেই ভাবছে হয়তো কাছের কেউ দূর দেশে পাড়ি জমিয়েছে, সেই দুঃখেই বহিঃপ্রকাশ ঘটছে। তাতে অবশ্য অরুর কিছু যায় আসে না। আপাতত হিতাহিত জ্ঞানশূন্য ওর মস্তিষ্ক। ও উড়ন্ত প্লেনের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, আমি আপনাকে ঠিক খুঁজে বের করবো নিখিল ভাই। আপনার আমার আবারও দেখা হবে। আমি ইউএস যাব, আপনার জন্য হলেও যাব। আমি ওই জায়ান প্রীতিক চৌধুরী না নিলেও যাব আমি। হয়েছে অরু, থাম এবার। তিথি ওকে থামাতে ব্যস্ত। কে জানতো অরুর মতো চুপচাপ স্বভাবের মেয়েটা এভাবে কেঁদে কেটে দুনিয়া ভাসাবে। তাহলে হয়তো ওরা এই প্ল্যান কোনো কালেই করতো না। আবারও একই নাম, কৃতিক জায়ান চৌধুরী। নীলিমা বুঝতে পারে না ব্যাপারটা, তাই সকসিত হয়ে প্রশ্ন ছড়ে, আচ্ছা অরু, তুই তো শেখ, তাহলে তোর ভাইয়া চৌধুরী কেন? অরু কাঁদতে কাঁদতে হেসকি তুলেই বলে, ওই বদমাইশ লোকটা আমার ভাইয়া না, ইভেন কিছুই না আমাদের। তাহলে তুই তাকে কেন ইমেল পাঠাস প্রতিদিন? তাকে পাঠাই না তো, জেকে গ্রুপের হেড অফিসে পাঠাই মায়ের অসুস্থতা জানানোর জন্য। শুধুমাত্র জায়ান প্রীতিক চৌধুরীর অ্যাপ্রুভালের জন্যই তো সবটা আটকে আছে। আবারও কান্নায় ভিজে আসে ওর দু চোখ। তাহলে কে হয় সে? আমরা একটা অমীমাংসিত সম্পর্কে আটকে আছি নীলিমা। আমার যখন 8 বছর বয়স, তখন আমার মায়ের সাথে কৃতিক কুঞ্জে প্রথম পা রাখি। আমরা 2 বোন। তখন ওনার বয়স কতই বা হবে, 20 বছর। উনি আমার থেকে প্রায় 12 বছরের বড়। আমার মা আর জায়ান কৃতিকের বাবা, মানে জামশেদ জায়ান চৌধুরীর দ্বিতীয় স্ত্রী। শুনেছি ওনার দাদা সাহেব জোর করে ওই বয়সে দ্বিতীয়বার বিয়ে করিয়েছিলেন জায়ান কৃতিকের বাবাকে, কোনো এক কারণবশত আমার মায়ের সাথে। আমাদের মধ্যে কোনো ধরনের রক্তের সম্পর্ক নেই জায়ান কৃতিক চৌধুরীর সাথে। তিথি আর নীলিমা একই সুরেই বলে, তার মানে তোদের সাথে জায়ান কৃতিক চৌধুরীর কোনো ধরনের রক্তের সম্পর্ক নেই? অরু এদিক ওদিক না সূচক মাথা নাড়িয়ে বলে, না, নেই, কোনো ধরনের রক্তের সম্পর্ক নেই আমাদের। তবে জায়ান কৃতিকের বাবারও বর্তমানে আমার মা জেকে গ্রুপের তিথি বলল, আচ্ছা অরু, উনি দেশে আসেন না? আই মিন বাড়িটা তো ওনারই। অরু না সূচক মাথা নাড়িয়েই জবাব দিল, গত 8 বছর ধরে আসেনি। বছর 3 আগে যখন ওনার বাবা মারা গেলেন তখন নাকি এসেছিলেন, তবে বাড়িতে প্রবেশ করেননি। বাইরে থেকে দাফন কাজের শেষ করে সেদিনের ফ্লাইটেই আবার আমেরিকা চলে গিয়েছেন। তিথি ঠোঁট উল্টে বলল, বুঝেছি, তোদের উনি একটুও পছন্দ করে না, সেজন্যই তো নিজের বাড়ি পর্যন্তও আসেন না। যাই হোক, তোরা হলি ওনার সৎ মায়ের আগের পক্ষের স্বামীর সন্তান, বলতে গেলে তোরা ওনার কেউই হোস না। অরু ঠোঁট উল্টে বলল, কি হবে জানি না তো। তখনই হঠাৎ করে মোবাইলের স্ক্রিনে অনুর নাম্বার ভেসে ওঠে। সকচিত হয়ে ওঠে অরু, সেই সাথে আকস্মিক ভেঙে যায় অবচেতন মস্তিষ্কের ধ্যান। আশপাশটা অবলোকন করে বুঝতে পারে ও কত বড় বোকামি করেছে। গভীর থেকে গভীরতর গোপনীয় কথাটা তরতর করে সাজিয়ে গুছিয়ে বান্ধবীদেরকে বলে দিয়েছে। এবার তো তিথি আর নীলিমাও ওকে কচুরিপানা অথবা পরগাছা উপাধি দেবে। আচ্ছা, তাহলে তোর বাবা কোথায়? অরু আর জবাব দেয় না, বরং আড়ালে শুষ্ক ঢোক গেলে, অনু আপা কল করছে, আসি রে। এই বলে দ্রুত প্রস্থান করে অরু। তিথি আর নীলিমা পেছন থেকে উদ্গ্রীব হয়ে বলে, আরে আরে, এভাবে টলতে টলতে কই যাচ্ছিস? পড়ে যাবি তো। অরুর তাতে ধ্যান নেই। ও যত দ্রুত সম্ভব ওদের চোখের আড়াল হতে চায়। একরাশ ভারাক্রান্ত মন আর নিজের করা বোকামিতে বিরক্ত হয়ে দ্রুত বাড়ি ফেরে অরু। সদর দরজা পার হতেই অনুর হাতের শক্ত চাপটা আঘাতের আবারও বিস্ময়ে বিমূঢ় হয়ে ওঠে ওর মুখশ্রী। মনে মনে একটা প্রশ্ন আওড়ায় নিজেকে, আমি কি করেছি? আমার উপরেই কেন পৃথিবীর সবার এত রাগ?
ভেঙ্গে গুড়িয়ে যাওয়া আশাহীন হৃদয়টাকে ছটফটানি আর তীব্র যন্ত্রণা নিয়ে যা হোক কেবলই ঘরের দুয়ারে পা রেখেছিল অরু। ঠিক তখনই অনাকাঙ্ক্ষিত গালে চড়ের আঘাতে নিস্তব্ধ হয়ে আটকে যায় ওর পা দুটো। 5 আঙ্গুলের ছাপ লেগে যায় নরম তুলতুলে আঁতুড়ে গালে। রক্ত জমে ফর্সা গালটা মুহূর্তেই ধারণ করে কালচে বেগুনি রং। গালটা বড্ড জ্বালা করছে, তবে সেদিকে হুঁশ নেই অরুর। মাথার মধ্যে কুণ্ডলি পাকানো হাজারো চিন্তাদের পাছে ফেলে দিয়ে শুধু একটা প্রশ্নই বারবার উগরে দিচ্ছে ওর মস্তিষ্কটা। কি করেছি আমি? অরু যে এতটা ব্যথা পেয়েছে, নিজ গালে হাত দিয়ে ছলছলে নয়নে এভাবে বোকাদের মতো তাকিয়ে আছে, তার কোনোটাতেই আপাতত ধ্যান নেই অনুর। রাগের তোপে এখনো শরীরটা রিরি করছে ওর। ইচ্ছা তো করছে অন্য গালে আরও একটা কষিয়ে চর বসিয়ে দিতে। অনু রাগে ফোঁস করছে দেখে অরু কেঁদেই ফেলল। ঠোঁট উল্টে অস্পষ্ট সুরেই বলল, করেছিটা কি আমি? এভাবে কেন মারলি? পৃথিবীতে কি মার খাওয়ার জন্যই জন্ম হয়েছে আমার? অনু দাঁতের দাঁত পিষেই বলল, আমি ছাড়া আর কে মারে তোকে? অরু বলতে চাইল, কে আবার? এবারই ছোট কর্তা। দেশে থাকতে তো সকাল সন্ধ্যা গায়ে হাত তুলতো। যদিও সে বহু অতীতের কথা, সে কারণে অরু সেসব ভাবতে চায় না, তাই মুখ ফুটেই বলল, অযথা কারণ ছাড়া কেন মারবি আমায়? কই, কখনো তো কারণ ছাড়া ভালোবাসিস না, সারাক্ষণ ঝাড়ির উপরে রাখিস। আমি কি তোর সদব না পা? অনুর রাগের আঙ্গারে যেন একটু একটু ঘি ঢালছে এই মেয়ে। ক্রমশ মেজাজ খারাপটা বেড়েই যাচ্ছে। অনু কিরমিরিয়ে বলল, একদম পাকামি করবি না অরু। আচ্ছা, তোর কি মায়ের জন্য আদৌ কোনো চিন্তা আছে বলতো আমায়? নেই তাই না? এভাবে কেন বলছিস আপা? বলছি কারণ তুই একটা হাদারাম, আর আমি কি না তোর উপর ভরসা করে এত বড় একটা দায়িত্ব দিয়েছি তোকে। কি করেছি প্লিজ খুলে বলবি? চেঁচিয়ে ওঠে অরু। অনু এগিয়ে গিয়ে টেবিল থেকে ল্যাপটপটা এনে ওর হাতে তুলে দেয়। নিজের চোখেই দেখে নে। ল্যাপটপের ফ্রন্ট স্ক্রিনে ইমেলের ইনবক্স ভাসছে, সেই সাথে কতগুলো নতুন মেইল। সবগুলো আমেরিকা থেকে এসেছে, যা দেখে অরুর কান্না ভেজা চোখ দুটো খুশিতে চিকচিক করে ওঠে। ও কাঁদতে কাঁদতেই বলে, আপা, কোম্পানি থেকে ইমেল এসেছে আপা। ওরা আমাকে উন্নত চিকিৎসার জন্য ইউএসএ নিয়ে যাবে। এটা তো খুশির খবর। অনু একটা দীর্ঘশ্বাস ছাড়ে, রাগ মিশ্রিত গলায় বলে, হ্যাঁ, এটা খুশির খবর, কিন্তু এই মেলটা আরো 1 মাস আগে এসেছে। ওরা ভিসা টিকিট সব পাঠিয়ে দিয়েছিল, এই সপ্তাহেই ফ্লাইট। আজ কৌতূহলবশত আমি যদি মেইলের বক্সটা চেক না করতাম, তাহলে এই টিকিট আর ভিসা আমাদের কোনো কাজেই আসতো না। কারণ গত 1 বছর ধরে তুই শুধু রোবটের মতো মেইলই পাঠিয়ে গেছিস, কখনো ইনবক্স কিংবা আদার বক্স চেক করেও দেখিসনি। যদি আমি এটা আরো 1 সপ্তাহ পরে চেক করতাম, তাহলে আমাদের মায়ের চিকিৎসার কি হতো বল আমাকে? অনুর রুষ্ট চিৎকার শুনে কেঁপে ওঠে অরু। ওর এই মুহূর্তে কিছু বলার নেই। প্রথম কয়েক মাস ইনবক্স চেক করলেও কোনো লাভ হয়নি, তাই ও ধরেই নিয়েছিল এই ইমেইলের কোনো রূপ প্রতিক্রিয়া আর আসবে না। অতএব প্রতিদিন ইনবক্স দেখে দেখে আশাহত হওয়ার কোনো মানেই হয় না। এতে কষ্টটা দ্বিগুণ হয়ে হৃদয়ে জেঁকে বসে। কিন্তু সকল চিন্তা ভাবনার ঊর্ধ্বে গিয়ে এমন কিছু হবে সেটা ওরও কল্পনাতেও ভাবেনি। ও আরও একবার সচকিত চোখে ল্যাপটপের মেইলটার দিকে চোখ বোলালো। সকল নিয়ম নীতি হলফ করার শেষে একেবারে নিচে ছোট ছোট অক্ষরে লেখাগুলো পড়ল। মিস্টার প্রত্যয় এহসান, সিএফও অফ জেকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। ওরও নামটা দ্বিতীয়বার আওড়ায়। প্রত্যয় এহসান, ইনি কে আপা? অনু ঠোঁট উল্টে বলে, হবে হয়তো কোম্পানির দায়িত্বরত কেউ। ওরও একে একে সবগুলো টিকিট চেক করলো, তবে তার মধ্যে আরোরা শেখ নামেরও একটা টিকিট রয়েছে। অনু পাশে এসে বলে, আমি বুঝলাম না অরু, তোর জন্য টিকিট পাঠানো হয়েছে, তুই অবশ্য না গেলেও হতো। ওরও আশ্চর্য হয়ে পেছনে চাইল। কি বলছিস আপা? তোরা অত দূর চলে যাবি আর আমি একা ফাঁকা কৃতিকুঞ্জে একা থাকবো? ভূতেরা তো আমায় আস্ত রাখবে, তোর মনে হয় এটা? তুই এটা বলতে পারলি আপা? আমি নির্ঘাত তোর সৎবোন, তাই না? হয়েছে, ড্রামা বন্ধ কর। আমি কেন বলছি সেটা শুধু আমিই জানি। কেন বলছিস? যতই উন্নত চিকিৎসা হোক না কেন, মায়ের কাছাকাছি সব সময় আমাকে থাকতে হবে রে।
তাহলে বিদেশের বাড়িতে তোকে আমি কার কাছে রেখে যাব বল? তার উপর জায়ান কৃতিক ভাইয়া মানুষটা সুবিধার না। অরু মৃদু হেসে অনুকে আশ্বাস দিয়ে বলে, আমি কি আর ছোট আছি রে আপা? আমি ঠিক সব পরিস্থিতি ম্যানেজ করে নিব, তুই দেখিস। তাছাড়া এতগুলো বছর পর তিনি নিশ্চয়ই আগের মতো নেই। হতে পারে এতদিনে বিয়ে শাদী করে আমাদের জন্য বিদেশিনী ভাবি রেডি করে রেখেছে। অরু অনুকে জড়িয়ে ধরে ওর গালে আলতো চুমু খেয়ে বলে, সরি সোনা, জানিস আমার অনেক খুশি লেগেছিল যখন মেইলগুলো দেখেছিলাম, কিন্তু রাগটা তখনই হয় যখন ভাবলাম এই মেইল 1 সপ্তাহ পর পেলে আমাদের টিকিটটা ক্যান্সেল হয়ে যেত, আমাদের মাকে আরো ভুগতে হতো। অরু মুখ কালো করে মাথা নুইয়ে বলে, তুই না আপা, আমি সরি। আমি তো খামখেয়ালি করে কিছুই চেক করতাম, করে দে প্লিজ। হ্যাঁ দেব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? এখন এই মুহূর্তে আমার সাথে মার্কেটে যাবি, অনেক প্রয়োজনীয় শপিং করতে হবে, এই সপ্তাহেই ফ্লাইট আমাদের। অরু নিজের হাতের বাঁধন শক্ত করে অনুর গলা জড়িয়ে ধরে খিলখিলিয়ে হেসে উঠে বলে, আপা, আই লাভ শপিং। কতদিন নতুন জিনিসের গন্ধ পাই না। তারপর আনমনেই বলে, এবার আমি নিখিল ভাইকে ঠিক খুঁজে বের করব। আজ রোববার, প্রতিদিনের মতো আজও পরন্ত বিকেলে তির্যক সূর্যকিরণ হানা দিয়েছে খোলা আঙ্গিনার ন্যায় মহলের বিস্তার ছাদ জুড়ে। বসন্তের দক্ষিণা বাতাসে পথ করে উড়ছে রশিতে শুকোতে দেওয়া সারি সারি জামা কাপড়। সেগুলোই নিতে এসেছে ওরও। তবে ছাদে পা রাখতেই মনটা কেমন উদাসীন হয়ে গেল ওর। পায়ে পায়ে এগিয়ে গিয়ে বসে পড়ল শ্যাওলা পড়া চ্যাপ্টার রেলিংয়ের ওপর। বসার দরুন হাঁটু অবধি খোলা চুলগুলো ধুলো ময়লা জমা মেঝেতে গিয়ে ঠেকল। গৌধূলি বেলার মেঘ ভেজা বাতাসের তালে তালে হাঁপড়ে একটা চাপা নিঃশ্বাস বেরিয়ে এলো ওর বুক চিরে। আজমেরি শেখকে ইতোমধ্যে এমার্জেন্সি ফ্লাইটে তুলে দিয়ে এসেছে ওরা দুবোন। ওদের ফ্লাইট রাতে, আর কয়েক মুহূর্ত মাত্র, তারপরই এই মহল বাগান বিলাসে ঘেরা বিশাল বাড়ি, বাড়ির পেছনের সুপারি বাগান, সামনের বিশাল গেট, সবকিছু মানবশূন্য হয়ে পড়বে। প্রিয় ক্যাম্পাস, প্রিয় বান্ধবী, আর সবচেয়ে প্রিয় নিখিল ভাই, সবাইকে ছেড়ে বহুদূরে পাড়ি জমাবে ওরু। অচেনা দেশে সব অচেনা মানুষের ভিড়ে সাদামাটা বাঙালি ওরুর জন্য কি অপেক্ষা করছে কে জানে। কেবল ভরসা একটাই, মায়ের সুস্থতা, আর মনগহীনের অযাচিত এক অদম্য ইচ্ছা, নিখিল ভাইকে খুঁজে বের করা। ওরু জানে কাজটা এতটাও সহজ নয়, তবে ও চেষ্টা করবে। পৃথিবীটা তো গোলাকার, তার উপর একই দেশে থাকবে ওরা। ইন্টারনেটের যুগে অতটাও কষ্টকর হবে না ব্যাপারটা। ভাবতেই বিষণ্ণ মুখে এক চিলতে হাসি ফুটে উঠল ওরুর। আমি আসছি নিখিল ভাই, ঠিক খুঁজে বের করে নিব আমি আপনাকে। ওরুর দিবা স্বপ্নতে টান পড়ে নিচ থেকে অনুর বাস খাই আওয়াজে। কিরে অরু, হাওয়া হয়ে গেলি নাকি? দ্রুত নিচে নাম, নয়তো আমি ব্যাগ গুছিয়ে এয়ারপোর্টে চললাম। ইয়েস, ইট ইজ। এই যেমন 24 ঘন্টা আগেও ওরু পুরান ঢাকার নামকরা বাড়িকৃতি কুঞ্জের ছাদের কোণে দাঁড়িয়ে ঝিরিঝিরি হাওয়া খাচ্ছিল, আর এখন এই মুহূর্তে মোটা পশমি লেদার জ্যাকেটে পরেও হু হু বাতাসে থরথর করে শীতে কাঁপছে। এয়ারপোর্টে থেকে গাড়িতে উঠে কাঁপাকাঁপি একটু কমেছে দুবোনের, তবে লম্বা জার্নিতে বড্ড কাহিল হয়ে গিয়েছে শরীরটা। অনুর চেয়েও ওরুর অবস্থা বেগতিক, কারণ পুরো ফ্লাইটে কিছু খেতে পারেনি ও। অরুর যে মারাত্মক রকমের ফ্লাইট ফোবিয়া আছে সেটা এই প্রথমবারই জানলো অনু। ভাগ্যিস কোম্পানি থেকে গাড়ি পাঠিয়ে দিয়ে ওদেরকে পিক করা হয়েছে, নয়তো এই অচেনা শহরে অরুকে নিয়ে নির্ঘাত বিপদে পড়তে হতো অনুর। অনু অরুকে নিয়ে দুশ্চিন্তা করলেও অরুর মনে অন্য কিছু চলছিল। ও ভাবছে তিথি আর নীলিমার কথা। সেদিন অযাচিত কিছু কথা মুখ ফুটে বলে দেওয়ার পর আর মুখোমুখি হয়নি ওদের। নিজেদের আত্মগ্লানি ওকে আটকে রেখেছিল। যাদের সামনে সবসময় নিজের নির্ভীক ব্যক্তিত্বটা ধারণ করে এসেছে সবসময়, তারাই কিনা ওকে নিচু চোখে দেখবে, ফ্রড ভাববে। এসব ভাবতেই লজ্জায় চোখ মুখ বুজে আসে ওরুর। যার জের ধরে এত দূরে চলে এসেছে, তবুও নিজের বান্ধবীদের একটাবার জানায়নি পর্যন্ত। বরং ওরুর মনে হচ্ছিল দেশ ছেড়ে চলে গেলেই ভালো হবে। তিথি আর নীলিমার মুখোমুখি হতে হবে না আর। সান ফ্রান্সিসকোর শহরে পরিবেশ ছাড়িয়ে আরও প্রায় ঘন্টাখানেক গাড়ি চলল। নির্জন হাইওয়ে রাস্তার মধ্যে মাঝে মধ্যে দু একটা প্রাইভেট কার ছাড়া আর কিছুই চোখে পড়ল না ওদের।
কিছু দূর পরপর রাস্তার কোল ঘেঁষে দু একটা ওয়ালমার্ট আর ম্যাকডোনাল্ডস এর ক্যাফেটেরিয়া দেখা গেল, তবে সেগুলো জনমানব শূন্য। এছাড়া রাস্তার দুপাশে যা চোখে পড়ে তা হলো উঁচু নিচু পাহাড় আর সারি সারি উইল্ড মিল, তবে চারদিকের পরিবেশে প্রাণ জুড়িয়ে দেবার মতোই সুন্দর। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তাগুলো পরিষ্কার তকতকে দেখে মনে হচ্ছে আজই পিচ ঢালা হয়েছে এতে। অথচ বাংলাদেশ হলে মানুষের গিজগিজ আর ময়লা আবর্জনায় রাস্তার মুখখানা পর্যন্ত দেখার উপায় নেই। যেতে যেতেই অরু বলল, এদেশের মানুষ যতটা শৌখিন ঠিক ততটাই পরিশ্রমী। আসলে এখানে অরুর কোনো দোষ নেই। প্রথম পরিচিতিতে মানুষের ভালো দিকগুলোই বেশি নজরে আসে। অপেক্ষার অবসান ঘটিয়ে একটা ছোট মোটো ডুপ্লেক্স বাড়ির সামনে গিয়ে থামলো গাড়িটা। এতক্ষণ সবকিছু ঠিকঠাক লাগলেও হুট করেই নার্ভাস লাগতে শুরু করেছে অরু। হাত পাগুলো যেন অবশ হয়ে এসেছে, সেই সাথে বমি বমি ভাব, মনে হচ্ছে কিছু একটা গলায় আটকে আছে। কিছুক্ষণ বাড়িটার দিকে তাকিয়েই কাটিয়ে দিল। ততক্ষণে অনু নেমে ওপাশ থেকে বারবার তাড়া দিচ্ছে। কি হলো নাম? তোকে রেখে আমি হসপিটালে যাব, ইমার্জেন্সি কল এসেছে। গাড়ির সাউন্ড প্রুফ কাঁচ গলিয়ে সে কথা ওর কানে গেল না। ও আস্তে ধীরে সময় নিয়ে নামলো। বাইরে প্রচন্ড বাতাস আর গুড়ি গুড়ি বৃষ্টিতে ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম। অরু নামলে ড্রাইভারের মতো লোকটা একটা কার্ড ধরিয়ে দিয়ে বলল, দিস ইজ এ হাউস পাসওয়ার্ড ম্যাম। অরু মাথা কাত করে কার্ডটা নিল। অনু এগিয়ে এসে অরুকে বলল, তাড়াতাড়ি চল, জমে যাব নইলে। অরু এখনো নিশ্চুপ, শুধু ওপর নিচ মাথা নাড়িয়ে সায় জানালো। কিন্তু অরুর আর বাড়ির ভেতরে ঢোকা হলো না। তার আগেই ওর ফোনটা বেজে ওঠে। ফোন রিসিভ করে অনু কি বলল সেসব কিছুই কানে যায়নি অরুর। তবে তার পরপরই ওর শরীরে জমে হিম হয়ে গিয়েছে। বাইরের খারাপ ওয়েদার এই শীতলতার কাছে কিছুই নয়, কারণ এবার ওর শরীর নয় বরং কলিজা জমে এসেছে। একটু আগে ফোনে কথা শেষ করে অনু এসে জানায়, আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে অরু, অনেক ফর্মালিটিস বাকি আছে আর সব কাগজপত্র আমার ব্যাগে আছে। এগুলো না পূরণ করলে ওরা মাকে ভর্তি করাতে পারবে না। মায়ের শরীর আরো খারাপ হয়ে যাবে। তুই পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে ভেতরে গিয়ে বিশ্রাম কর, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসব। অরু চমকায়, হকচকিয়ে বলে, না না, আমি একা একা ভেতরে যেতে পারবো না। যদি কেউ থাকে তার চেয়ে বরং আমি তোর সাথে যাব। পাগলামি করিস না অরু, বাইরের অবস্থা দেখেছিস? আমি শিওর রাত হলে ঝড় আসবে। তাছাড়া তুই না বলেছিস আমার কথা শুনবি? অরু ঠোঁট উল্টে কাঁদো কাঁদো হয়ে বলে, আমার ভয় করছে আপা, যদি ভেতরে কেউ থাকে। আমি যতদূর জানি কেউ বাড়িতে নেই, নয়তো ড্রাইভার পাসওয়ার্ড দিত না। আর যদি থেকেও থাকে তুই নিজের পরিচয় দিবি। কোনো বোকামি করিস না, কেমন? অরু ঘাড় কাত করে সায় জানালো। অনু পুনরায় গাড়িতে উঠে পড়ে। যেতে যেতেই বলে, সাবধানে থাকবি আর প্রয়োজন হলে ফোন করবি। কিভাবে ফোন করবো আপা? আমার কাছে তো সিম কার্ডই নেই। মাথা নিচু করে বিড়বিড়িয়ে কথাটা বলল অরু। অচেনা দেশে, অচেনা শহর, অচেনা একটা বাড়ি। এখন আপাও চলে গেল। এর চেয়ে অসহায় বোধ হয় এই 19 বছরের জীবনে আর কোনোদিনও লাগেনি অরুর। চারদিকের অবস্থা বেগতিক। আকাশটা কালো মেঘে ঢেকে ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। এখানে আর দাঁড়িয়ে থাকার উপায় নেই। তাই তো দূর দূর বুকে ফ্রেঞ্চ গেটটা খুলে ফ্রন্ট ইয়ার্ড থেকে পা টিপে টিপে সদর দরজার সামনে গিয়ে দাঁড়ায় অরু। তারপর কার্ডে টুকে দেওয়া পাসওয়ার্ড দিয়ে দরজা খোলে ও। আশ্চর্য হলেও সত্যি পাসওয়ার্ডটা ছিল খুবই কঠিন। কে এত বুদ্ধি খাটিয়ে কৌশলী পাসওয়ার্ড সেট করেছে সেটাই আপাতত ভাবছে অরু। তবে ওর ভাবনা বেশিক্ষণ স্থায়ী হলো না। তার আগেই সদর দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করে চারদিকে একবার ভালো করে চোখ বুলিয়ে নিল অরু। কেউ নেই বাড়িতে। লোকালয়ে ছাড়িয়ে অনেকটা নির্জন পরিবেশে ছোট্ট একটা ডুপ্লেক্স বাড়ি। নিচতলার পুরোটা জুড়ে বিশাল হলরুম। তার একপাশে আধুনিক ধাঁচের কিচেন কাউন্টার। কাউন্টারের সামনে সেট করা দুটো বার টুলস কিচেন, আর হলের মাঝখানে কোনো দেয়াল নেই, বরং কিচেন কাউন্টারের সামনেই গোলাকার ডাইনিং। হলরুমে ঠিক অন্য মাথায় কিছু আধুনিক কারুকাজ করা নরম সোফা আর ডিভান। ডিভানের ওপর এবড়ো থেবড়ো হয়ে পড়ে আছে একটা কুমড়ো সাইজের কালো রঙের হেলমেট। তার সামনে বিশাল মনিটর। দেখে বলল, টিভি হবে হয়তো, কিন্তু এত বড় টিভি কে দেখে ভাই?
ভুরুজোড়া কুঁচকে গেল ওরুর। সামনের দিকে ভালো করে পর্যবেক্ষণ করে পেছনে চাইল ও দেখলো দক্ষিণ দিকের দেওয়ালটা পুরোটাই কাচের। অরু ঠোঁট উল্টে মিনমিনিয়েই বলল, বোরিং, প্রয়োজনের বাইরে কোনো জিনিসই নেই। এত সুন্দর বাড়িটা আমার হলে আমি মন ভরে সাজাতাম। আপাতত আর কিছুই দেখার ইচ্ছে নেই ওর, শরীরটা বড্ড ক্লান্ত। বাড়িতে কেউ নেই ব্যাপারটা বুঝে উঠতেই কচমচো ভাবটা কমে গিয়ে ঝড়ঝরিয়ে দ্বিগুণ ক্লান্তি নেমে এসেছে শরীর জুড়ে। কাচের চকচকে সিঁড়ি বেয়ে ওপরে উঠে কোনো মতে ভারী জামা কাপড় পাল্টে প্লাজো আর টি শার্ট গায়ে চড়িয়ে শরীরটাকে ছেড়ে দিল নরম বিছানা আর কম্পিউটারের ভাঁজে। অরু, এই অরু, অরু! সুন্দর ভেবলেটের ন্যায় নরম বিছানার মধ্যে থেকেই নড়ে ছড়ে উঠল ঘুমকাতুরে অরু। অরু! অনেক দূর থেকে আবার আওয়াজ ভেসে আসছে। মনে হয় সকাল হয়েছে, তাই তো প্রতিদিনের মতোই এত ডাকাডাকি। কিন্তু আজ ঘুমটা বড্ড ভারী লাগছে, চোখ খোলাই যাচ্ছে না। এত নরম কেন লাগছে বিছানাটা? মনে হচ্ছে শরীরটা টানছে নিজের দিকে। অনু আবারও ডাকে শব্দ করে, অরু ওঠ! ঘুমের মাঝে অরু বলে ওঠে, ঘুমোতে দে না আপা, এই বিছানাটা অনেক নরম আর কুশনের গন্ধটাও চন্দন কাঠের মতো। এই বলে কুশনে নাক ডুবিয়ে আবারও লম্বা শ্বাস টানে অরু। এদিকে অরুর কাণ্ডে অনুর লজ্জায় জান যায় অবস্থা। ও চোখ খিচে অস্পষ্ট সুরেই বলে, অরু ওঠ! এটা তোর রুম নয়, আর না তুই বাংলাদেশে আসিস। আমরা আজ সন্ধ্যায় আমেরিকা এসেছি, ভুলে গেছিস? আর এই মুহূর্তে তুই অন্য কারো রুমে ঘুমিয়ে আছিস। অনুর শেষ কথাটা একেবারে ছক্কা লাগার মতোই অরুর মস্তিষ্কে গিয়ে লাগলো। সঙ্গে সঙ্গে ধরফড়িয়ে উঠে বসলো অরু। মুখের কোণে জমে যাওয়া লালাটুকু মুছে শুষ্ক ঠোক গিলে হাঁপাতে হাঁপাতেই বলল, কি বলিস আপা, কার রুমে আমি? অরু আর চোখে দরজার দিকে দেখালো। অরু ওর দৃষ্টি অনুসরণ করে সেদিকেই চাইলো। দেখলো ফুল স্লিভ সাদা টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার পরিহিত লম্বা মতো লোক। অরু এক পলকেই এই সুদর্শন পরিচিত মুখটা ধরতে পেরেছে। এটা অন্য কেউ নয়, স্বয়ং জায়ান্ট কৃতিক চৌধুরী। অরুর মাথাটা ভোভো করে ঘুরছে। কি করেছে ও এটা? কার বিছানায় এতক্ষণ ধরে ঘুমিয়েছে? এই মুহূর্তে দরজার বাইরে থেকে ওর দিকেই অনুভূতিহীন দৃষ্টিতে তাকিয়ে আছে লোকটা। নিষ্প্রভ শীতল চাহনি, কিন্তু বরফ কেটে ফেলার মতোই ধারালো তার তীক্ষ্ণতা চোখ দুটোতে। কি আছে ওই চোখে? রাগ, বিরক্তি, কৌতূহল নাকি অন্য কিছু? ধরতে পারলো না অরু। পাছে শুধু আস্তে করে ভয়ার্ত ঢোক দিল। তাড়াতাড়ি চল, আমাদের রুম অন্য পাশে। অনু তারা দিতেই অরু তড়িঘড়ি করে উঠে অনুর পেছন পেছন চলে যায়। যাওয়ার সময় খুব সতর্কে আরও একবার পেছনে তাকায়। ও পেছনে তাকাতেই হুট করে চোখাচোখি হয়ে যায় ওই রহস্যে ঘেরা চোখ দুটোর সাথে। সঙ্গে সঙ্গে হৃদয়টা কেঁপে ওঠে ওর। করিডোরের মাঝ বরাবর পকেটে হাত গুজে দাঁড়িয়ে এখনো একইভাবে তাকিয়ে আছে কৃতিক। অরু আর তাকানোর সাহস পেল না। দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে দ্রুত অন্য রুমে ঢুকে পড়ল। ওরা চলে গেলে কৃতিকও নিজের রুমে পা বাড়ায়। রুমে ঢুকতেই ফ্লোরে পড়ে থাকা মেয়েদের কাপড় চোপড়ে পা আটকে যায় ওর। সেগুলো এক প্রকার ইগনোর করেই বিছানায় গা এলিয়ে দিল। কুশনটা এখনো অরুর লালায় ভিজে আছে। তার ঠিক পাশে সুতোর মতো আটকে আছে একটা লম্বা চুল। কৃতিক চুলটা হাতে তুলে ধরে। স্বাভাবিকের চেয়েও বেশ লম্বা চুলটা। খানিকক্ষণ ওটাকে উল্টে পাল্টে নিয়ে ভুরু কুটি করে কৃতিক বলে, গো ব্যাক টু ইউর রুম। নবদিগন্তের সূচনা হয়েছে ধরণীতে, তবে আজকের সূচনাটা বেশ অন্যরকম। পাখির কিচিরমিচির, ভোরের নরম রোদ, কাছের জানালার ফাঁক গলিয়ে সূর্যের ম্যাজিক্যাল আলো ছায়া, কিংবা অনুর গলা ছেড়ে বাজখাই চিৎকার করে, সব কিছুই অনুপস্থিত আজ। ফোনে সকাল 9টার অ্যালার্ম বেজে যাচ্ছে অনর্গল। ওর চোখ মেলে শটানো হয়ে শুয়ে শুভ্র সিলিং এর পানে সে আছে। আজ আর অ্যালার্মের ওর ঘুম ভাঙাতে পারেনি। ওরা পৃথিবীর উল্টো দিকে আসছে, সেই হিসেবে বাংলাদেশে এখন সন্ধ্যা রাত। রাত দিনের এই তারতম্যের কারণেই সারা রাত এপাশ ওপাশ করে নির্ঘুম কাটিয়ে দিয়েছে ওরও। তার ওপর রাতের ওই ঘটনা, কথা নেই বার্তা নেই, একেবারে সিংহের গোয়ায় গিয়ে হাজিরা দিয়ে এসেছে। কি সাংঘাতিক ভাবলে এখনো পিলে চমকে উঠছে ওর। সকাল 9টা বেজে 35 মিনিট। অনু একটু আগেই রেডি হয়ে বেরিয়ে গিয়েছে হসপিটালের উদ্দেশ্যে। বলেছে কি একটা জরুরি কাজ আছে, তাই সকাল সকাল যাচ্ছে। বয়সের তুলনায় অনুর মধ্যে ম্যাচুরিটি ভাবটা অনেক বেশি। দায়িত্বজ্ঞানের দিক দিয়ে সবচেয়ে সচেতন সে।
আসলে বাস্তবতা যার দরজায় বেশি হানা দেয় সে তত বেশি ম্যাচিউর হয়। এখন এখানে বয়সের কোনো হাত নেই। অরু তখনও শুয়েছিল, উদাসীন হয়ে কি জানি কি ভাবছিল। তখনই নিচ থেকে এক অপরিচিত কণ্ঠস্বর কানে ভেসে এলো ওর। গলার আওয়াজ শুনে মনে হচ্ছে পুরুষ মানুষ। লোকটা নিচ থেকেই হাঁক পেরে পেরে ডেকে চলছে তখন থেকে। জেকে, জেকে, আমি জানি তুই রুমে আছিস, নিচে নাম এক্ষুনি, নইলে কিন্তু আমি উপরে চলে আসবো। ইম্পর্ট্যান্ট কথা আছে ইয়ার। লোকটা আবারও ডাকতে যাবে তখনই ওপর থেকে ভেসে আসা মেয়েলি রিনরিনে কণ্ঠস্বর শুনে হকচকিয়ে গেল সে। এই বাসায় মেয়ে কোত্থেকে এলো? ভুল অ্যাড্রেসে আসিনি তো আমি? অরুর রুম থেকে বেরিয়ে দোতলার করিডোরে দাঁড়িয়ে মালকিনের মতো করে গলায় আত্মবিশ্বাস জমিয়ে বলল, এখানে যে কে বলে কেউ থাকে না, ভুল বাসায় নক করেছেন। অরুর কথা মাঝপথে আটকে গেল, কারণ ততক্ষণে পাশের রুম থেকে কৃতিকও বেরিয়ে এসেছে। লম্বায় অরুর চেয়ে দ্বিগুণ কৃতিক। ওর মুখভঙ্গিমা দেখতে হলে অরুকে মাথা উঁচিয়ে চাইতে হয়। এই মুহূর্তে অরু সেভাবেই তাকিয়ে আছে কৃতিকের মুখের দিকে। অনুভূতিহীন টকটকে ফর্সা মুখশ্রী জুড়ে দুদিন ক্লিন শেভ না করা খড়খড়ে দাড়িগুলো মাথা চড়া দিয়ে আছে। দাঁতে দাঁত চেপে আছে বলে তীক্ষ্ণ চোয়ালটা ব্লেডের মতোই ধারালো মনে হচ্ছে। লম্বা চুলগুলো এলোমেলো হয়ে কপাল ছুঁয়ে আছে আর পেছনের দিকে থেকে ঘাড়। সেই সাথে এঁটে আছে গোলাকার দুটো ভাসা ভাসা চোখ। প্রথম দর্শনে 31 বছরের কৃতিককে আরুর চোখে গ্রিক গডের মতোই সুদর্শন ঠেকল। গো ব্যাক টু ইয়োর রুম। পাশ থেকে আসা একটা গমগমে আওয়াজে অরুর ধ্যান ভেঙে গেল। বেকুবের মতো পাশে তাকিয়ে উল্টে আবার প্রশ্ন করল, ব্যাপারটা এমন যে আমাকে বলছেন? কারণ কৃতিকের দৃষ্টি এখনো একইভাবে সামনের দিকে স্থির। শান্ত নিষ্প্রভ কণ্ঠস্বর, তবে কথার মাঝে আটকে আছে কঠোর আদেশ। কৃতিকের এক্সপ্রেশন, বাচন ভঙ্গিমা কিছুই মাথায় ঢুকলো না ওর। ও উল্টে বাচালের মতো বলতে শুরু করলো, আরে আমি কেন রুমে যাব? দেখতে পাচ্ছেন না কথা নেই, বার্তা নেই। অন্যের বাসায় ঢুকে লোকটা জেকে জেকে বলে চেঁচাচ্ছে, ওটাকে আগে বিদায় করতে হবে। রুমে যেতে বলেছি তোকে। এবার কাটকাট স্পষ্ট বাংলায় অরুর মুখের দিকে তাকিয়ে কথাটা বলল কৃতিক। অরু ভয়ার্ত চোট হোক গিল। এক মুহূর্তের জন্য মনে হলো ও 8 বছর আগের কৃতিকের সামনে দাঁড়িয়ে আছে। তারপরেই ওর ডান পিঠে মস্তিষ্কটা সচকিত হয়ে উঠল। ওর মনে মনে বলল, উনি যা বলবে সেটাই আমায় শুনতে হবে নাকি? আশ্চর্য, আমি কি এখনো ছোট আছি যে ওনাকে ভয় পাবো? মনে মনে নিজেকে মিস সাহসী অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা ছুঁড়ে মারল অরু। কি হলো, কথা কানে যায় নাই? যাব না। এ যে অরুর স্বঘোষিত স্নায়ুযুদ্ধ। কৃতিক নিজের চোখ দুটো বন্ধ করে মেজাজ সংবরণ করল। তারপর রোষ্ট কণ্ঠে বলল, মুখে মুখে তর্ক করা আমার একদম পছন্দ না আরু। অরু কৃতিকের ঘুম ঘুম হাসকি গলায় নিজের ছোট্ট নামটা শুনে আবারও একবার বক্ষপিঞ্জরে কিছু একটা শক্ত টান অনুভব করলো অরু। কেন যেন মনে হলো অরু নামটাও অনেক ভারী আর কঠিন। পৃথিবীর ইতিহাসে এই নামের অস্তিত্ব কোনো কালেই ছিল না। পৃথিবীর সব থেকে আনকমন নাম এটা। কিন্তু সেসবে মাথা ঘামিয়ে দমল না অরুর আত্ম অহংকারী মন। বরং নতুন উদ্যমে কৃতিকের কথার কাট জবাব দেওয়ার প্রস্তুতি নিল সে। যাকে বলে এক বলেই ছক্কা হাঁকানো। ঠিক তখনই আগমন ঘটে নিচতলার তৃতীয় ব্যক্তির। কিরে, দেখছিস তখন থেকে ডাকছি, তবুও পকেটে হাত গুছে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস। আমাকে কি তোর মানুষ মনে হয় না? লোকটা এগিয়ে আসতে কৃতিক অরুর সামনে এসে ওকে আড়াল করে দাঁড়ায়। লম্বা চওড়া গ্রিক গড সেফওয়ালা বডির অধিকারী কৃতিকের পেছন থেকে রোগা অরুকে তো দূরে থাক, ওর ছায়াটা পর্যন্ত দেখা যাচ্ছে না। অতঃপর কৃতিক বলে, কি চাই? চাই মানে? আমেরিকান সুপার মডেল সায়র আহমেদ কি তোর ভিখারি মনে হয় নাকি? হ্যাঁ না, তবে ছ্যাঁচড়া মনে হচ্ছে। কি? তোরা সবকটা মিলে আবারও আমার হাউস পাসওয়ার্ড হ্যাক করেছিস, তাই না? সায়র মুখে বিরক্তি ফুটিয়েই বলল, এছাড়া উপায় কি? নক করলে তো জীবনে দরজা খুলিস না, ফোন ধরিস না, SMS সিন করিস না, হুটহাট উদাও হয়ে যাস। কোন দিন দেখবো একা একা এই ভুতুরে বাড়িতে মরে পড়ে আছিস। আমার সন্দেহ হচ্ছে যে কে তুই আসলে মানুষ তো নাকি ভ্যাম্পায়ার টাইপ কিছু? সত্যি করে বলতো। তোর ইচ্ছা, যা খুশি একটা ভেবে নে।
সায়র বিরক্তিতে চোখ মুখ খিচে এক নাগারে অভিযোগের লিস্ট উগরে দিচ্ছে। এদিকে কৃতিকের পেছনে এখনো ঠায় দাঁড়িয়ে আছে অরু। দৌড়ে রুমে চলে যাওয়ার উপায় নেই, কারণ কৃতিক ওর কবজিটা শক্ত করে চেপে ধরে রেখেছে। মুখ দিয়ে কিছু বলবে তারও সুযোগ হচ্ছে না, কারণ সায়রের মুখ ননস্টপ চলছে। এক নাগারে টানা 10 মিনিট ধরে ননস্টপ কথা বলে তবেই ক্লান্ত হলো সায়র। 10 মিনিট? হ্যাঁ, 10 মিনিটই হবে। কৃতিক তো চুপচাপ ঘড়ির দিকেই তাকিয়েছিল। পেছন থেকে অরু নিজের হাত ছাড়ানোর কসরত করেই যাচ্ছে, কিন্তু কৃতিকের শক্ত বাঁধনের কাছে সেই চেষ্টা পিপিলিকার সমতুল্য। ওর পেছনে একটা ছায়া নড়াচড়া করছে দেখতে পেয়েই সায়র উদ্বিগ্ন হয়ে বলল, তোর পেছনে ওটাকে জেগে? তোর ছায়া এত ছোট হয়ে গেলে কি করে? আর এমন নড়ছে বা কেন? তোকে সত্যি সত্যি ভূতে ধরলো নাকি? দাঁড়া, সবাইকে কল করে এক্ষুনি আসতে বলছি। সায়র একটা মানুষ, ক বললে কলিকাতা বুঝে ফেলে। দেখা গেল সত্যি সত্যি তিল থেকে তাল বানিয়ে কৃতিককে প্রোটেস্ট বাই ঘোস্ট বানিয়ে ছাড়বে। তারপর শুরু হবে ওকে নিয়ে বেহুদা গবেষণা। তাই সকল রহস্যের ইতি টেনে নিজের চোখ দুটো খিচে বন্ধ করে অরুর হাতটা ছেড়ে দিল কৃতিক। সায়র চকিত নজরে ওর পেছনে চাইল। দেখলো স্কার্ট আর টি শার্ট পরা গোলগাল গরনের পিচ্ছি একটা মেয়ে, বিশাল লম্বা লম্বা সিল্কি চুলগুলো দুই পাশে ঝুঁটি করে বুকের সামনে ফেলে রেখেছে। মনে মনে বলল, একে কি বলা যায়, কেশবতী নাকি এলোকেশী? সে যাই হোক, মেয়েটার চেহারায় বিরক্তির ছাপ স্পষ্ট। ফর্সা আদুরে মুখটা রাগে লাল হয়ে আছে, কপালেও বিরক্তির ভাঁজ। লাল লাল গাল দুটো দেখেই মনে হচ্ছে একটু টেনে দেই। সেই আশাতেই হাত বাড়িয়েছিল সায়র পিচিটার গাল টেনে দেবে বলে, কিন্তু সে আশাতে এক বালতি জল ঢেলে অরুকে এক প্রকার ধাক্কা মেরে রুমের ভেতর পাঠিয়ে দিয়ে ঠাস করে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল কৃতিক। সায়র উদ্বেগ প্রকাশ করে বলল, এভাবে কেন ধাক্কা মারি মেয়েটাকে? হ্যাঁ, ওর নিশ্চয়ই লেগেছে, দেখেই মনে হচ্ছে তুলোর মতো শরীর। কৃতিক রাগ চেপে ঘাড়ের রাগ ফুলিয়ে বলে, লাগুক, লাগার জন্যই তো পেরেছি। আর ওর শরীর তুলোর মতো নাকি লোহার মতো, সেই চিন্তা মাথা থেকে ছেড়ে ফেল সায়র। এভাবে বলছিস কেন? পিচ্ছি মানুষ তাই বলেছি। বাই দ্য ওয়ে, কে ও? নো ওয়ান। এই বলে সিঁড়ি ডিঙ্গিয়ে ধাপ ধুপ করে নিচে নেমে যায় কৃতিক। সায়র কৃতিকের পেছন পেছন নামতে নামতে বলে, বাই এনি চান্স তুই কি এই পিচ্ছি মেয়েটার সাথে কিছু? কথা শেষ করতে পারল না সায়র, তার আগেই ওর মুখ বরাবর একটা কুশন ছুঁড়ে মারে কৃতিক। মুখের লাগাম টান। তুই জানিস আই ফাকিং হেট ইউ ওয়ারম্যানস। তাহলে মেয়েটাকে দেখে তো মনে হচ্ছে বাঙালি। কৃতিক আরামসেই ডিভানে বসে পড়ল। তারপর টি টেবিলে দুপা তুলে দিয়ে কানে হেডফোন লাগিয়ে মনিটর ভিডিও গেম শুরু করতে করতেই বলল, বললাম তো নো ওয়ান, ট্রিট হার লাইক আ সার্ভেন্ট। সায়র বুঝলো কৃতিক মেয়েটার ব্যাপারে কথা বলতে চাইছে না। ওদিকে মিস্টার জয়ান কৃতিকের বলা প্রত্যেকটা কথা স্পষ্টভাবে কানে পৌঁছালো অরুর। ঢোক গেলার মতো করে প্রত্যেকটা অপমানজনক কথা গিলে নিল অরু। মায়ের জন্য আপা কত কিছু করছে, আর ও এতটুকু সহ্য করতে পারবে না, তা কি করে হয়? একটু আগে লাগা ধাক্কাটা বেশ জোরেই ছিল। অসমান দেয়ালে লেগে কুনুইয়ের কাজটা ছিঁড়ে গিয়ে রক্ত বের হচ্ছে। রক্ত বের হয়ে টি শার্টের হাতাটাও চ্যাটচ্যাটে হয়ে গিয়েছে। কৃতিকের কথা গায়ে না মেখে পায়ে পায়ে এগিয়ে গিয়ে ওয়াশরুমের ট্যাপ ছেড়ে রক্তাক্ত জায়গাটা ধুয়ে নিল অরু। তারপর সামান্য অ্যান্টিসেপটিক আর ওয়ান টাইম ব্যান্ডেজও লাগিয়ে নিল। অরু মনে মনেই বলল, এখন থেকে ঠিক এভাবেই নিজের ক্ষত নিজেকেই সারাতে হবে আমায়। যাই হয়ে যাক, আপাকে কিচ্ছুটি বলা যাবে না। সায়র কাউচে শুয়ে ফোন টিপছে আর কৃতিক মনিটরে বাইক রাইড খেলছে। হঠাৎ করে কি মনে করে শোয়া থেকে উঠে বসে সায়র চিন্তাগ্রস্তদের মতো কপালে ভাঁজ রেখে বলে, এলিশার বাবা জেল থেকে ছাড়া পেয়ে গেছে। কৃতিকের দৃষ্টি মনিটরে আটকে আছে এখনো। ও চুইংগাম চিবোতে চিবোতেই বলল, আই নো। এবার নিশ্চয়ই খারাপ কিছু হবে এলিসার সাথে। তুই আছিস কি করতে? সায়র দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এবার আরো বেশি সতর্ক থাকতে হবে। এবার শুধুমাত্র এলিসা নয়, আমরা 4 জনই টার্গেট। কৃতিক খেলাটা পজ করে দোতলায় অরুর ঘরটার দিকে তাকিয়ে কিছু একটা ভাবলো। তারপর বিড়বিড় করেই বলল, If you dare to touch her, I swear I will kill him. সায়র তার্জব বনে গিয়ে প্রশ্ন ছুড়ল, কি বলছিস বিড়বিড়িয়ে? আর কাকে মারবি তুই? কৃতিক ওর ভয়ানক শীতল চাহনি নিক্ষেপ করলো সায়রের দিকে। বাজ পাখির নজরের মতোই তীক্ষ্ণ সে চাহনি।
ওর চোখ জোড়াই যেন একটা জীবন্ত ট্রেড। ঠোঁটের কোণে ক্রূর হাসি ঝুলিয়ে খুব আস্তে আস্তে জবাব দিল কৃতি। এলিসার বাবাকে। সকাল গড়িয়ে দুপুর হয়েছে, এখনো ফেরেনি অনু। অবশ্য ফেরারও কথাও না, বলেই গিয়েছে ফিরতে সন্ধ্যা হবে। হঠাৎ করে বিদেশের মাটিতে পা রেখেই ওর আপার এত ব্যস্ততা ধরতে পারলো না অরু। এদিকে সারাদিন না খেয়ে থেকে শরীরটা কাইল হয়ে গিয়েছে ওর। নিচে গিয়ে কিছু একটা খেতে হবে, নয়তো না খেয়ে প্রেশার ফল করে অসুস্থ হয়ে পড়ে গেলে বিদেশের মাটিতে কে দেখবে ওকে। যেমন ভাবনা তেমন কাজ। অরু দরজা সাবধানে একটু ঢিলে করে উকি দিল বাইরে। তৎক্ষণাৎ নিচ থেকে সকালের পুরুষালী কণ্ঠটা আবারও ভেসে এলো কানে। এই যে এলো কেশি, খেতে এসো। অরু দুপা সামনে বাড়িয়ে করিডোর দিয়ে নিচে চাইল। দেখলো অ্যাপ্রন পরে হাতে ফ্রাইং প্যান নিয়ে ওর দিকেই তাকিয়ে হাসছে সায়র। ফর্সা মুখশ্রীতে সেই সাবলীল হাসি বেশ ভালোই মানিয়েছে। ঠিক তার অন্য পাশে ডাইনিংয়ে বসে চুপচাপ কাঁটা চামচ দিয়ে